আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে ওয়েবসাইট অডিট। তো ওয়েবসাইট অডিটটা কি, বিষয়টাকে আমরা কিছুটা বুঝতে পেরেছি। ওয়েবসাইট অডিট কি, কেন করা দরকার বা কেন করি। সো যদি আরেকটা বার রিভিউ দিই, ওয়েবসাইট অডিটটা হচ্ছে, ওয়েবসাইট এসইও অডিটটা হচ্ছে আমার ওয়েবসাইটে এসইও রিলেটেড কি কি ইস্যুস আছে এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে সলিউশন করা। ঠিক আছে। এখন কেউ কিছু বলছেন? আচ্ছা, যদি কথা না বলি তাহলে একটু মিউট করবো, হ্যাঁ, কথা রিপিট আসে। আচ্ছা, সো অডিট একটা সার্ভিস, সলিউশন আর একটা সার্ভিস। অনেকে আছে আপনার কাছে আসবেন এই কথা বলার জন্য যে আমি আসলে ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চাচ্ছি, আমার ওয়েবসাইট অনেক দিন ধরে আনমেইনটেইনড, এখন আমি আসলে জানতে চাই আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কি না। কেউ কেউ আসতে পারে আমার অনেকে এসইও কাজ করছে কিন্তু আমার ওয়েবসাইটে কোনো র্যাঙ্কিং নাই, এই প্রবলেমগুলো আপনি আমাকে আইডেন্টিফাই করে দেন। যখন আমরা আইডেন্টিফাই করে দিলাম যে আপনার এক্সওয়াইজেড প্রবলেম আছে, এবার এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে সে আইদার আপনাকে দিয়ে কাজটা করাবে বা সে হয়তো বা ওনার কোনো এসইও এক্সপার্ট আছেন ওনাকে দিয়ে কাজটা করাবে। সো এসইওর অডিটের ভিতরে ফার্স্ট যে পোর্শনটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ক্রলেবিলিটি অ্যান্ড ফাইন্ডেবিলিটি ইস্যুস। আমার ওয়েবসাইটে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনের ক্রলাররা ক্রল করতে পারছে কিনা, অ্যানালাইজ করতে পারছে কিনা, এবং যারা আমার অডিয়েন্স আছে তারা আমার ওয়েবসাইটটাকে ঠিকমতো খুঁজে পাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছে কিনা। সো এগুলোর ভিতরে ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা ফার্স্টে ছিল, যে গুগল আমার কয়টা পেজকে ইন্ডেক্স করেছে বা রেজিস্টার করেছে তার সার্ভারে। এটা দেখার জন্য আমরা সাইট তারপর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিলেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। যেরকম আমরা আজকে আর্টিংস নিয়ে যদি কাজ করি, সো লেটস সে এই artings.com ওয়েবসাইটের কতগুলো পেজকে গুগল ইন্ডেক্স করেছে সেই বিষয়টা আমরা দেখব। তো এটার জন্য আমরা জাস্ট সার্চে যাব, গিয়ে লিখব সাইট, ক্লোন দিয়ে দিব ওয়েবসাইটটা। সো একটা বার দেখে নেন, আমি HTTPS সহ দিয়েছি, আপনি HTTPS বাদেও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট এরকম যেন না হয় আপনারা এই যে স্পেস ইউজ করছেন, এখানে কোনো প্রকার স্পেস ইউজ করা যাবে না। অ্যাজ ইট ইজ ইউআরএলটাকে আপনার সার্চ করতে হবে। সো যখনই আপনি এই কমান্ডটা দিচ্ছেন বা এই কোয়ারি দিয়ে গুগলকে সার্চ করছেন, গুগল শুধুমাত্র এই লিঙ্ক আছে এরকম সকল ওয়েব পেজকে আপনার সামনে শো করবে। সো এখন এগুলো একটা একটা করে গোনা সম্ভব না, এই জন্য আমরা চলে যাই টুলসে। টুলসের এখানে লেখা আছে যে অ্যাবাউট 30,300 রেজাল্টস, তার মানে অ্যাবাউট প্রায় 30,300টা পেজ গুগল ইন্ডেক্স করেছে। না, এখন এখানে অ্যাবাউট কেন বলেছে, এখন তো চাইলে একদম এক্স্যাক্ট দিতে পারতো, বিকজ কিছু পেজ ইন্ডেক্সড হয়, নতুন করে অনেক পেজ আসে, আবার নতুন করে অনেক পেজ ইন্ডেক্স থেকে বের হয়ে যায়, হতে পারে সেখানে কোনো লিঙ্ক ইস্যুস থাকতে পারে। সো এই জন্যই এখানে বলা হচ্ছে এটা অ্যাবাউট। আর এই যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা আমরা ইনিশিয়ালি ক্লায়েন্টদেরকে দেই না। না দেওয়ার পিছনে রিজনটাই হচ্ছে যে যখন ক্লায়েন্ট দেখবে যে এখানে হচ্ছে আমি বলছি যে সরি, এই এই ব্রাউজারটা ঠিকমতো কাজই করে না। সো যখনই হচ্ছে আমি অ্যাবাউট লিখে দিলাম, লেটসে উনিও সার্চ করলো, বিকজ আমরা এখানে রেফারেন্স দিয়ে রাখবো, তাই না? আমরা তো এখানে রেফারেন্স থাকবে, তাই না? আর EF সো এখানে আমাদের রেফারেন্স থাকবে। সো আমরা যখন রেফারেন্সেসগুলো দেব তখন কিন্তু ওনারা ঠিকই দেখতে পারবে যে এখানে অ্যাকচুয়ালিতে কীভাবে জিনিসটা আসতেছে। সো যখন উনি সার্চ করলো, ধরেন এখানে লিখলো সাইট, দিলে হচ্ছে artings.com, উনি এখানে চেক করার পরে আর ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস তো প্রতিদিন রেকর্ড হয় স্যার আমার। না স্যার, এই রিমাইন্ডার দিচ্ছে, অনেক সময় ব্যস্ত লাগে, আমি ভুলে যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এখানে 30,300 দেখাচ্ছে না, হতে পারে ওনার কাছে দেখালো 30,320, হয়তোবা নতুন 20টা পেজ আবার ইন্ডেক্স হয়েছে। তখন উনি আমার যেই নাম্বারটা, তখন উনি আমার নাম্বারটাকে কিন্তু সন্দেহ করবে যে আপনি তো এখানে
ভুল দিয়েছেন, আপনি 20টা পেজ কম দিয়েছেন, বা এখানে হইতে পারে 20টা পেজ ইন্ডেক্স থেকে আউট হয়ে গেল। সো এই কারণে এই পার্টটা আমরা দেই না, বাট এটা আমরা জেনে রাখি, কারণ যখন আমরা লেটার অন কাজগুলো করি ওনার অ্যাকচুয়াল পেজ কিন্তু আমরা দেখতে পাই ওনার ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে গেলে। তখন হচ্ছে আমি কিন্তু বলতে পারবো যে আচ্ছা ওনার 30,300টা পেজ ইন্ডেক্স আছে, ওনার তো পেজ আছে হচ্ছে টোটাল ধরেন 40,000, তাহলে বাকি পেজগুলো ইন্ডেক্স নাই, হয়তো বা কোনো রিজন হচ্ছে। সো এইগুলোকে আমরা আইডেন্টিফাই করি, আর রেফারেন্সে অলওয়েজ আমরা দিয়ে দিব যে আমরা আসলে কিভাবে এটা পেলাম। যেরকম রেফারেন্স আমরা কি দিব, এই যে সার্চটা এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে robots.txt। সো robots.txtটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের ক্রলারদের জন্য একটা হোস্ট। হোস্ট বলতে ধরেন আপনার ক্রলার, যে কোনো ক্রলার আপনার ওয়েবসাইটের কোন পেজকে সে ক্রল করতে পারবে, কোন পেজের ডেটাকে সে অ্যানালাইজ করতে পারবে, এইটার অ্যাক্সেস কিন্তু আপনি ক্রলারকে দিবেন। ক্রলার কখনো চাইলেই আপনার ওয়েবসাইট যে কোনো পেজে সে যেতে পারবে না, এখানে আমরা তাকে বাধা দিতে পারবো। সো অনেক সময় এরকম হয় যে ধরেন কেউ নন সিএমএসে বা প্রো কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইট করলেও উনি কোনো এক কারণে robot.txt অ্যাড করে নাই, বা robot.txt অ্যাড করেছে কিন্তু এখানে সব কিছু ডিসঅ্যালাউ করে রেখেছে, তখন কিন্তু গুগল আর ক্রল করতে পারবে না। গুগল যদি ক্রল না করে আলটিমেটলি আপনার কোনো পেজ গুগলের মেমোরিতে আসবে না, সে কখনো আপনাকে ইন্ডেক্সও করবে না, র্যাঙ্কিং তো দূরের কথা। ঠিক আছে, সো এটা চেক করার জন্য আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেব, দেওয়ার পর লিখব robots.txt, এই কথাটাকে সার্চ করব। দেখেন এখানে যখনই দেখবেন যে কোনো একটা টেক্সট আছে, ঠিক আছে, এই টেক্সটটা দেখলে বুঝবেন যে হ্যাঁ এখানে robot.txt আছে। যদি এখানে কোনো কারণে দেখায় যে 404 পেজ নট ফাউন্ড এক্সেট্রা, তার মানে কি robot.txt নাই। ওকে, সো আমরা পেয়েছি। সো এখানে আমরা এক একটা করে দিয়ে দিই। সো ডিসক্রিপশনে দিলাম 30,300 পেজেস ইন টেক্সট। ওকে, আর এখানে আমরা মার্কিং করে দিতে পারি, ঠিক আছে, ক্রস, টিক অর এক্সক্লেমেটরি। সো এই মার্কিংগুলো যদি আপনি আনতে চান তাহলে উইন্ডোজ বাটনটা প্রেস করে ফুল স্টপে ক্লিক করবেন, একটা ইমোজির প্যানেল ওপেন হবে এখানে। সো এখান থেকে আপনি সার্চ করেন, এই যে আমার এক্সক্লেমেটরি সাইনটা চলে আসলো। ঠিক আছে, এবার আপনি এটার ভিতর থেকে, সরি কালারটা চেঞ্জ হবে না, এটা তো 3D দেওয়া। ওকে, সো robot.txt আমরা দেখছি যে robot.txt আছে। সো লিখে দিলাম your website has robots.txt। আমরা রেফারেন্সে দিয়ে দিব যে সাইটটাকে আমরা কপি করেছিলাম এটাই। ওকে, এই যে আমরা লিখে দিলাম। সো এবার যেহেতু আছে তাহলে কি আমাদের টিক চিহ্ন হবে না? সো এখান থেকে আমরা এই যে টিক বক্সটাকে বসিয়ে দিব, তাহলে ক্রস দিয়ে দিব। ঠিক আছে, এটা একান্তই হচ্ছে ক্লায়েন্টের সুবিধার জন্য, কারণ ক্লায়েন্ট আপনার এই টার্মসগুলো নাও বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে উনি জাস্ট টিক দেখলে এনশিওর হবে আছে, না থাকলে ক্রস, উনি এটা বুঝতে পারবে। দেন হচ্ছে HTML সাইট ম্যাপ। সো HTML সাইট ম্যাপটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা টেবিল অফ কন্টেন্ট, যেই পেজে আমার ওয়েবসাইটের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেজের একটা লিস্ট আমি দেখতে পাবো। তো এই HTML সাইট ম্যাপটা আপনি দুইটাভাবে চেক করতে পারেন। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একদম শেষে ফুটারে এখানে লেখা থাকবে সাইট ম্যাপ, আছে এখানে লেখা নাই, এখানে কোনো সাইট ম্যাপ লেখা নেই, রাইট? তো সেকেন্ড ওয়েটা হচ্ছে আমরা .com বা আমাদের ডোমেনের পরে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে শুধু সাইট ম্যাপ। এই যে HTML সাইট ম্যাপটা, এটা হচ্ছে হিউম্যানসদের জন্য, আপনি আমি যেন একটা টেবিল অফ কন্টেন্ট দেখতে পারি ওনার ওয়েবসাইটের সবগুলা পেজের। কারণ হতে পারে ধরুন ওনার ওয়েবসাইটে কোনো পেজ আছে যেখানে বেস্ট টিভিস আন্ডার $300 একটা লিস্ট আছে, আমি তো জানি না ওনার ওয়েবসাইটে কি আছে, বাট আমার এটা দরকার। সো আমি এখন এখানে দেখলাম, তাহলে আমি এখানে ক্লিক করলে কি ওনার ডাইরেক্টলি এই পেজটাতে যেতে পাবো, দেন আমি লিস্টিংটা দেখতে পাচ্ছি। বাট যদি আমি নাই জানি যে ওনার এরকম একটা লিস্টিং আছে বা একটা সাইট ম্যাপ আছে, এখান থেকে কি খুঁজে পাওয়া সম্ভব কোথায় কি আছে না আছে? এত নেভিগেশন কিন্তু কখনোই অ্যাড করা সম্ভব না। এই কারণে হচ্ছে আমরা
HTML সাইট ম্যাপটা দিয়ে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে ফর ইউজার্স। সো ওনাদের সাইট ম্যাপ আছে না? তবে আমরা চলে যাব আমাদের এক্সেল ফাইলে। ভাইয়া এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটা ওয়েবসাইটে দেখলাম আর কি, ওইটাতে আপনার এইচটিএমএল এর যে সাইট ম্যাপটা, ওইটা দেওয়ার ক্ষেত্রে আপনার আসে শো করে, আপনার হেডারটা শো করে আর ফুটারটা শো করে, মাঝখানে শুধু হোম পেজের লিংকটা দেওয়া থাকে, মানে তাহলে এরকম হচ্ছে লিস্ট আকারে দেওয়া নাই। তাহলে হচ্ছে কি জাস্ট উনি একটাই দিয়েছে, মানে জাস্ট যখন ওয়েবসাইট ক্রিয়েট করেছিল হোম পেজ ওইটাই দিয়েছে, আর কিছু দেয়নি। এটা থাকার পারপাসটাই হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলোকে এনলিস্ট করানো, ঠিক আছে? সবগুলো এখন যদি আমি জাস্ট হোম পেজ দিয়ে রাখি, আসলে কিন্তু আমার পারপাসটা ফুলফিল হলো না HTML সাইট ম্যাপের। এই জন্যই হচ্ছে দিলে ঠিক মতো দিতে হবে, জাস্ট দেখানোর জন্য যে আছে, কারণ এখানে যখন কেউ ক্লিক করবে তখন সে দেখবে কি খালি হোম পেজ, তো সে আসলে ডিসঅ্যাপয়েন্ট হবে, তাই না? ওকে, সেক্ষেত্রে কি আমরা এটাকে এইচটিএমএল সাইট ম্যাপ হিসেবে ধরবো না? না না, এটা HTML সাইট ম্যাপ হিসেবেই ধরবো, বাট ওই HTML সাইট ম্যাপেও আমাদের কারেকশনস করতে হবে। মানে ওই লিস্ট আকারে দিতে হবে? হ্যাঁ, বাকিগুলোও ওইখানে অ্যাড করতে হবে। ওকে, সো দিলাম ইওর ওয়েবসাইট অ্যাজ HTML সাইট ম্যাপ। সো আমি এখানে রেফারেন্সেও HTML সাইট ম্যাপটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে XML সাইট ম্যাপ। সো যেমন HTML সাইট ম্যাপটা হচ্ছে হিউম্যানসদের জন্য, সেরকমই XML সাইট ম্যাপটা হচ্ছে ক্রলার্সদের জন্য। সো এই XML সাইট ম্যাপটা আমার ওয়েবসাইটে ভিজিবল থাকবে না, মানে আমার ওয়েবসাইটে কোথাও XML সাইট ম্যাপ লেখা থাকবে না, সেটা সার্চ করার জন্য আমাকে এখানে ফরওয়ার্ড দিয়ে লিখতে হবে sitemap.xml দিয়ে সার্চ দিতে হবে। দেওয়ার পর আপনার এখানে এই যে এখানে যদি কোনো লেখা আসে, যদি কোনো কোডস আসে, তাহলে হচ্ছে XML সাইট ম্যাপটা আছে। যেমন এখানে এইগুলো কিন্তু হচ্ছে XML সাইট ম্যাপস, ঠিক আছে? হয়তোবা আমরা দেখে বুঝতে পারছি না, বাট ক্রলাররা ঠিকই এখানে বুঝতে পারবে যে কি আছে, কোন লিঙ্ক। দেখেন এখানে প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া আছে, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্ক, এই যে প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া আছে। সো এটা হচ্ছে ক্রলার্সদের জন্য। এবং যখন আমরা লেটসে আমরা 5টা বা 10টা পেজ নিয়ে কাজ করেছি, এখন 10টা তো আমার ওয়েবসাইট আপলোড হয়েছে বা আপডেট হয়েছে, গুগলের সার্ভারে তো আর আপডেট হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এই পুরো সাইট ম্যাপটা গুগলের কাছে সাবমিট করতে পারি, তাহলে গুগল কি ইনস্ট্যান্ট একটা আপডেট পেয়ে গেল যে আমার ওয়েবসাইটে কি কি চেঞ্জেস এসেছে। সো XML সাইট ম্যাপ আছে। সো আমি এখান থেকে XML সাইট ম্যাপ টিক দিয়ে দিলাম, লিখে দিলাম your website has XML সাইট ম্যাপ, এবং এখানে আমরা এই যে আমাদের রেফারেন্স দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লায়েন্ট এখানে ক্লিক করেও দেখতে পারে, নাও দেখতে পারে। দেন হচ্ছে কাস্টম 404 পেজ। তো 404 পেজটাকে আগে বলি, আমাদের ওয়েবসাইটের এমন কোনো পেজ যেটা এক্সিস্ট করে না, আমি ওরকম ইউআরএল সার্চ করেছি। যেরকম যখনই আপনি এখানে লিখছেন যে এই যে .com এর পরে লিখছেন সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, robot.txt, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে থাকা বা এক্সিস্ট করা পেজেস, যেগুলো এই যে স্লাগ বা এই যে এক্সট্রা অংশটা আমাকে দেখায়। এখন আমি যদি এখানে জাস্ট জিব্রিশ কোনো কিছু লিখে দিই, সার্চ করি, অবশ্যই এরকম কোনো পেজ কেউ কখনো রাখবে না। সো যদি না রাখে তাহলে এখানে দেখাবে কি 404 পেজ নট ফাউন্ড। তা এখন কাস্টমের কি ব্যাপার, কাস্টম জিনিসটা কি? কাস্টমটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখছেন এখন, যেখানে দেখাচ্ছে যে পেজ নট ফাউন্ড, এটা একরকম স্টাইলে দেখছেন। আমি যদি আরেকটা আপনাকে দেখাই, এটা হচ্ছে আরেকটা 404 নট ফাউন্ড। এখন আপনি একটা জিনিস বলেন, যখন আপনি এই দুইটাকে কম্পেয়ার করবেন, কোনটা আপনাকে অ্যাক্সেস দিচ্ছে ওয়েবসাইটটাকে আরেকটু ব্রাউজ করার জন্য? কোনটা? এটা না? এটা কেন দিচ্ছে না? কারণ এখানে কিছু নেই, ব্ল্যাঙ্ক। দ্যাট মিনস এটা ওনারা কাস্টমভাবে তৈরি করেনি, জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নাই দেখিয়ে দিয়েছে। এখন আমি কি করব? পেজ নাই, তাহলে আমি ব্যাকে চলে যাব। ধরেন এটা কখন হতে পারে, একটা পেজ যেটা গুগলে আছে, ইন্ডেক্স করা আছে, কিন্তু এই পেজটা আমি কোনো কারণে ডিলিট করে দিয়েছি বা ইউআরএলটাকে আমি মডিফাই করেছি। সো আমি যদি ইউআরএল মডিফাই করি, আমার কিন্তু ওই পেজটা কখনোই শো করবে না। আপনার বাসা অ্যাড্রেস চেঞ্জ করলে কি আপনার বাসা খুঁজে পাবো আমি? বলছেন একটা, দেখাচ্ছেন আরেকটা। সো এরকম। বাট কাস্টম করা থাকলে সুবিধা হচ্ছে, আচ্ছা এই পেজটা নাই, ফাইন, আমি অন্য যে কোনো পেজে গেলাম, ওইখান থেকে
বা আমি অন্য কোনো লেটস সে টপিকের উপর আমি একটু দেখতে পাবো বা ব্রাউজ করতে পারবো। এই সুবিধাটা দেওয়া হচ্ছে কার জন্য? ইউজারদের জন্য। সো এটা অবশ্যই আমার ওয়েবসাইটে কাস্টম থাকতে হবে, বিকজ এটা একটা সুন্দর ভিজুয়ালি দিচ্ছে যে আসলে এটা দেখতেও ভালো লাগে না, এটা আসলে দেখতেও ভালো লাগে না। ওকে, আচ্ছা, সো আমাদেরটা আছে, সো আমরা এখানে দিয়ে দিলাম your website has custom 404 পেজ। আর রেফারেন্সে সরি এই যে আমাদের এই ইউআরএলটা বসাই দিলাম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের অন পেজ এসইও চেকস। সো এটা হচ্ছে আমাদের অন পেজ এসইওর জন্য যেগুলো প্রয়োজন পড়ে এবং আমাদের প্রত্যেকটা পেজে ইন্ডিভিজুয়াল পেজে যে বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হয় সেগুলো। ফার্স্ট এটা হচ্ছে আমার সিকিউরিটি। আমার ওয়েবসাইটে আমি এইচটিটিপি এই কথাটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, এইচটিটিপিএসও দেখেছি। তো আমরা মনে করি কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলস হয়তোবা, যেহেতু একটা অ্যাস আছে এক্সট্রা, বাট এই অ্যাসটার মানে হচ্ছে আপনার একটা সিকিউরিটি লেয়ার, যেটা একটা সিকিউরিটি সার্টিফিকেট। ওটার ফুল ফর্মটা হচ্ছে SSL, যেটাকে আমরা বলি সিকিউর সকেট লেয়ার, সকেটস লেয়ার। এই সিকিউর সকেট লেয়ার্সের কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন প্রোভাইড করায় স্ক্যামার্সের থেকে বা হ্যাকার্সদের থেকে। এখন আপনারা বলবেন যে অনেক বড় বড় যারা হ্যাকার আছে ওরা কি পারবে না হ্যাক করতে? পারবে, ওরা অনেক বড় বড়। সো ওইটার জন্য আলাদা সিকিউরিটি আমাকে নিতে হবে। এটা হচ্ছে আমার একদম বেসিক লেভেলের বা প্রাইমারি লেভেলের সিকিউরিটি যেটা নিতে হবে। এটা কে বলেছে? এটা গুগল বলেছে রাখতে হবে। কারণ গুগল যদি দেখে যে আমার ওয়েবসাইটের এখানে এসএসএলটা নাই, একটা মিনিট, আচ্ছা, গুগল যদি আমাকে বলে যে আমার এখানে এসএসএলটা নাই, তাহলে সে এখানে রেড কালার দেখাবে এবং আমাকে বলে দিবে কানেকশন ইজ নট সিকিউরড। আমরা অনেক সময় কিছু ওয়েবসাইটে গেলে আমাদেরকে দেখায় ইয়োর ডেটা মে বি অ্যাট রিস্ক, গো ব্যাক টু সেফটি। আমরা আমাদের পরিচিত ওয়েবসাইট আমরা অনেকবার ব্রাউজ করেছি, কিন্তু হয়তো বলছে এসএসএলটা এক্সপায়ার্ড হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে এটা শো করবে। তখন আমরা সাথে সাথে সেকেন্ড টাইম না চিন্তা করে ব্যাকে চলে যাই। যদিও আমরা ব্রাউজ করছি ওয়েবসাইটটা অনেকবার, বাট যখনই গুগল দেখাইছে আমরা অটোমেটিকলি ব্যাকে চলে যাচ্ছি। সো অবশ্যই আমাকে সিকিউরিটি লেভেলটা রাখতে হবে। আর এই এসএসএলটা আমি চেক করব জাস্ট আমার যে ইউআরএলটায় একটাবার দেখব যে এই অ্যাসটা আছে কি না। যদি অ্যাসটা থাকে তার মানে আমার ওয়েবসাইট কি সিকিউরড। সো এখান থেকে আমি চলে গেলাম। এবার এখানে আমরা লিখে দেব হচ্ছে ইয়োর ওয়েবসাইট ইজ সিকিউরড সিম্পলি। আর এই যে আমাদের রেফারেন্সটা, আর অবশ্যই এখানে এই টিকটা বসিয়ে দিব, কারণ ক্লায়েন্ট নাও বুঝতে পারে লেখাগুলো কাস্টম কি, এক্সএমএল কি, robo.txt কি, বাট সে যখন এগুলো দেখবে তখন সে ইনশিওর হবে ওকে তাহলে এগুলো আমার ওয়েবসাইটে ওকে আছে, এগুলো ওকে নাই। নেক্সট হচ্ছে www ও non-www। সো আমার ওয়েবসাইট দুইটা ভার্সনে আসে, ঠিক আছে। একটা হচ্ছে আমাকে লিখতে হবে www.xyz.com যাবে, আবার ওইটা ছাড়া লিখলেও যাবে, নর্মালি কিন্তু এটাই হচ্ছে। বাট প্রবলেম কি, তো দুইটাতেই তো লগ ইন হয় বা হচ্ছে ওয়েবসাইটটা যায়, থাকলে কি না থাকলে কি, থাকলে কোনো প্রবলেম নাই, না থাকলে তো আরও ভালো। প্রবলেমটা হচ্ছে যদি আমার ওয়েবসাইট এই দুইটা ভার্সনে থাকে, গুগল আমার এই দুইটা ইউআরএলকে দুইটা ডিফারেন্ট ওয়েবসাইট মনে করে এবং সে হচ্ছে মনে করে যে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটকে কপি করছে। তো অবভিয়াসলি গুগল হোক ইউটিউব হোক কখনো কি কপিরাইট পছন্দ করে? আপনি পছন্দ করবেন আপনার কষ্টের হার্ডওয়ার্কিং কন্টেন্ট আরেকজন কপি করছে? এটা কখনোই কেউ পছন্দ করবে না। এই কারণে যদি এটা দুই ভার্সনেই পাওয়া যায় তাহলে আমার গুগলকে বুঝাতে হয় একটা ট্যাগের মাধ্যমে, নাম হচ্ছে সেটার ক্যানোনিক্যাল ট্যাগ। এই ট্যাগটা দিয়ে আমি বুঝাই যে এই দুইটা ইউআরএলই সেম ওয়েবসাইটের জন্য, বাট এটার বেটার ভার্সনটা হচ্ছে হতে পারে www অথবা non-www। এখন ফর এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে দেখেন bloomwithoit.com, এখানে www আছে, দেখেন একটু, www কিন্তু নেই। সার্চ করলাম, আচ্ছা ওয়েবসাইটটা আসলো, www নেই তো না। সো আমি এবার www ডট দিয়ে সার্চ করি, সেম ওয়েবসাইট না?
দেখেন এখানে www আছে না, তার মানে এটা কয়টা ভার্সন আছে? দুইটা। বাট এটার ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা এটা দেখার জন্য আমাকে রাইট ক্লিক করতে হবে, করে যেতে হবে ভিউ পেজ সোর্স। এখানে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল F দিয়ে সার্চ করব ক্যানোনিক্যাল। এই দেখেন ক্যানোনিক্যাল দিয়েছে, কিন্তু কোনটা বেটার ইউআরএল এইটা এখানে বসায় নাই। এখানে বসাতে হবে যে আপনি কোনটাকে প্রাইমারি ইউআরএল হিসেবে দিচ্ছেন। যদি এটা হয় তাহলে এটা এখানে বসাতে হবে, ঠিক আছে? সো আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ভার্সনই আছে। যদি আমি কেটে দেই, এটা সার্চ করি, দেখেন কিসে আসে, শুধু www তে আসে। কেটে দিলে কি নন www থাকে? www চলে আসতেছে না, তাহলে এটা কি আমার www ভার্সনেই আছে। সো আমি এখানে দিয়ে দিতে পারবো যে ইয়োর ওয়েবসাইট ইজ ইন ভার্সন। ওকে, নেক্সট হচ্ছে এই যে মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, এই যে এগুলার আমরা একটা প্রবলেম পড়েছিলাম, তাই না? কি বলেছিলাম যে এগুলা সফটওয়্যার বা টুল ছাড়া পসিবল না। তো টুলটা কিভাবে, কোথা থেকে এটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি করুন। স্যার আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, তো ওইটাতে এই যে ক্যানোনিক্যাল যে ট্যাগটা, হ্যাঁ, হ্যাঁ, এটা পাই নাই স্যার। এখন কি আমি ধরতে পারি নাই না আসলে নাই? স্যার আপনি কি একটু চেক করে দেখবেন? দেন ইউআরএলটা দেন আমাকে। স্যার www.akasdts.com। জি। আপনার ওয়েবসাইট কি স্লো নাকি হচ্ছে এগুলো এরকমই? ইমেজ তো আসে না একটাও। না, এটা হয়তো লোডিং এ। না, আপনারটা তো দুইটা ভার্সনেই আছে। এই যে ক্যানোনিক্যাল ট্যাগ নাই তো, এই যে দুইটা লিখলেই তো আসে, দুটাতেই হ্যাঁ, আসে। আমিও সেটাই বলছি। জি। সো ক্যানোনিক্যাল ট্যাগ নাই। আচ্ছা, আরেকটা বিষয় বলি, অনেক সময় আপনারা এরকম দেখবেন কি যে কিছু কিছু ওয়েবসাইট আপনারা অডিট করতে গেছেন, হিউজ প্রবলেম, বাট তারপরে কেন জানি গুগলে র্যাঙ্ক করে। একটাই রিজন হচ্ছে ওই ওয়েবসাইটের থ্রু কনভার্সন বা সেলস অনেক বেশি হয়। যেরকম দারাজ, আপনার দারাজের ওয়েবসাইট যখনই অডিট করতে যাবেন হাজার হাজার সমস্যা, তারপরেও কিছু কিওয়ার্ড লিখে সার্চ করেন, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা স্পেসিফিক আইটেম নিয়ে সার্চ করেন, ম্যাক্সিমামগুলোতে দারাজ আগে আসে। রিজনটা হচ্ছে দারাজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাডস রান করে তাদের কাস্টমারকে নিয়ে যায় হচ্ছে ওয়েবসাইটে, এবং সেলটা করায় ওয়েবসাইটের থ্রু। সো গুগল দেখতেছে কি যে একটা ট্রাফিক, একটা আরেকটা সাইট থেকে ট্রাফিক আসতেছে daraz.com-এ, এবং এখান থেকে সেলও হচ্ছে। সো গুগল কিন্তু এটাকে পজিটিভ দেখে তাকে কিছু কিওয়ার্ডে র্যাঙ্ক করে। সো এসইও বিষয়টা অনেক ফ্যাক্টরের উপর র্যাঙ্ক করবে। সো কখনো কনফিউজ হবেন না যে স্যার তো বলেছিল যে এটা থাকতেই হবে, এই ওয়েবসাইটে এটা নাই, তারপরে কেন র্যাঙ্ক করে। সো প্রত্যেকটা জিনিসের একটা না একটা অ্যান্সার থাকবেই। হয় তার কনভার্সন ভালো, অথবা তার অর্গানিক সার্চ ভালো। যেরকম আমি যদি বলি আমাদের গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো, আমি যদি লিখি এখন এসএসসির রেজাল্ট, গভর্নমেন্টের ওয়েবসাইট তো আগে আসবে। রিজনটা হচ্ছে আমরা কিন্তু অর্গানিকভাবে সার্চ করতে করতে আগে ক্লিক করি গভর্নমেন্টের ওয়েবসাইটে, কারণ ওটা আমাদের জন্য ট্রাস্টওয়ার্থি। বাকিগুলোও তো রেজাল্ট শো করছে, বাট তারপর ওটা আসে, ওটার কোনো এসইও করা নাই স্যার। তারপর আসে কেন? বিকজ আমরা অর্গ্যানিক্যালি কোয়ারি করে ওইটাকেই সার্চ করি। সো আকাশ স্যার, আকাশ ডিজিটাল টিভি এই ওয়েবসাইটে যদি অডিট করেন অনেক ইস্যুস পাবেন, আই এম শিওর অফ ইট। ফার্স্ট অফ অল, হ্যাঁ স্যার, অনেকগুলো পাইছি স্যার। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, তাহলে ক্যানোনিক্যাল যে ট্যাগটা, জি এটা বেসিক্যালি মানে আমি যেটা শিখছি যে দুইটা ডব্লিউ এবং নন থাকলে ওই ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করে। তো এইটাতে যেহেতু নাই, তাহলে এটা কিভাবে কি করলো স্যার? এটা ব্যবহার করেনি ওনারা। এটা যদি ব্যবহার করতো তাহলে কখনো এই যে দুই ভার্সনে ওয়েবসাইট আসবে না, যে কোনো এক ভার্সনে আসবে। ও আচ্ছা। বুঝতে পেরেছেন? জি জি। ভাইয়া ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করলে দুই ভার্সনে আসবো নাকি? এক ভার্সনে আসবে, আমরা এক ভার্সনে আনবো এটাকে। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়ার মানে হচ্ছে আমার ওয়েবসাইট ডাব্লিউ এবং নন ডাব্লিউ দুই ভার্সনে আছে, কিন্তু দুইটা একই ওয়েবসাইট,
জাস্ট ডিফারেন্ট ইউআরএল ইউজ করছে। আর যখন আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে লেটার অন গিয়ে কাজ করি এগুলো ফিক্স করার জন্য, তখন আমরা ধরেন নন ডাব্লিউগুলোকে আমরা ডাব্লিউতে রিডাইরেক্ট করে দিই। আর এই প্রবলেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তখনই হয় যখন আপনি একদম শুরুতে ওয়েবসাইটটাকে মানে মানে ওয়েবসাইটের জন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, এই প্রবলেমটা তখনই শুরু হয়। বিকজ যদি আপনি অটোমেটিক্যালি করেন, ওয়ার্ডপ্রেসের কথা বলছি, সফটটিকুলাস একটা অ্যাপ হয়, ওইটার মাধ্যমে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন আপনাকে দেয় যে আপনি কোন ভার্সনে চান। সো মাঝে মধ্যে 2 ভার্সনই চলে আসে, ঠিক আছে। সো যখন আমরা ইনস্টল করি তখন একটাবার খেয়াল করি যে এটা আমার কোন ভার্সনে আছে, আমি কোন ভার্সনে রাখতে চাই, ঠিক আছে। ওকে, সো এই যে মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, এগুলো কি আমরা ডিসক্রাইব করেছিলাম। সো ক্লাসের শুরুতেই আমি হচ্ছে এই সফটওয়্যারটাকে অন করে নিয়েছিলাম। এটা মনে আছে কি, দেখেছিলাম না কোথা থেকে ডাউনলোড করবেন? স্ক্রিমিং ফ্রগ। সো এই স্ক্রিমিং ফ্রগের এখানে যে ইউআরএল একটা বক্স আছে, ওকে। সো এখানে আমি জাস্ট আমাদের মেইন যে ডোমেইনটা, দ্যাট মিনস .com পর্যন্ত, এইটাকে কপি করে এই যে এখানে পেস্ট করেছিলাম, দেন এখানে স্টার্ট করে দিয়েছিলাম, ওকে। সো এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটটাকে যেরকমভাবে গুগল ক্রল করে একইভাবে ক্রল করবে। সো এই ক্রলিংটা অনেক টাইম নেয়, যার কারণে আমি হচ্ছে শুরুর দিকে করে নিয়েছিলাম। দেখেন আমার মাত্র হচ্ছে 11% পর্যন্ত, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে, আপনার ডিভাইসের স্টোরেজের উপরে, এই দুইটার উপর এটা ডিপেন্ড করবে। যদি কোনো কারণে আপনার মানে সি ড্রাইভ ফুল হয়ে যায়, অডিট অটোমেটিকলি অফ হয়ে যাবে। সো চেষ্টা করবেন যে এটা যেন একটু ফ্রি স্পেস থাকে। সো আমি 11% করে পজ করি। সো আপনারা কীভাবে করবেন আরেকবার বলি, জাস্ট এখানে হচ্ছে ইউআরএলটা বসায়, এখানে স্টার্ট অপশান থাকবে, স্টার্ট দিয়ে দিবেন এবং এটা 100% হতে দিবেন, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের কাজগুলো স্টার্ট করব। সো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে মেটা টাইটেলটা চেক করা। সো মেটা টাইটেলের কী চেক করব? এখানে আমাদের মেটা টাইটেলস অপটিমাইজড কি না সেটা চেক করব। মেটা টাইটেল আমরা কই পাই জানি? যখনই আমি গুগলে কোনো কোয়েরি করি, কোয়েরি করার পর আমার ফার্স্টে যে ইউআরএলসগুলো বা যে পেজটা আসে, এই যে লিঙ্কসগুলো আসে, এখানে প্রথম যে হেডিংটা, এটাই হচ্ছে আমার মেটা টাইটেল। সো এখন কোন কোয়েরিতে কোন মেটা টাইটেল শো করবে এটা তো আমি জানি না, আমাকে তো ক্লায়েন্ট খালি ওয়েবসাইট দিয়েছে অডিট করার জন্য। সো এই যে বিষয়গুলো, এগুলো আমরা সলভ করব হচ্ছে এই স্ক্রিমিং ফ্রগের মাধ্যমে। সো এখান থেকে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে এখান থেকে এই যে পেজ টাইটেলসে, ঠিক আছে। পেজ টাইটেলে ক্লিক করবেন, এখানে আপনাকে শো করবে যে কতগুলো টাইটেল আপনার আছে। কতগুলো আছে? 7497। ওকে, সো এগুলোর ভিতর যদি দেখেন ওভার 60 ক্যারেক্টার্স কয়টা আছে? 489, 489টা। সো ওভার 60 ক্যারেক্টার্স কেন? বিকজ যখন আমরা এই যে একটা টাইটেল দেখতে পাই, এটা অপটিমাইজড তখনই যখন আপনি যেটা লিখেছেন সেটা সম্পূর্ণ ভিজিবল আছে, নো কাইন্ড অফ ডটস। এই ডটস তখনই আসবে যখন আপনি গুগলের দেওয়া স্পেসের অতিরিক্ত ক্যারেক্টার ইউজ করবেন। সো এখানে গুগল পিক্সেল ওয়াইজ দেয়, সো এটাকে আমরা ক্যারেক্টার ওয়াইজ ভাগ করে নিই, ক্যারেক্টার ওয়াইজ কনভার্ট করে নিই, যে যদি কোনো মেটা টাইটেলের ক্যারেক্টার 57 থেকে 60-র ঊর্ধ্বে হয় তাহলে সেগুলো নট অপটিমাইজড মেটা টাইটেলস। সো এখানে আমরা যদি আমাদের টুলটাতে দেখি বা সফটওয়্যারে দেখি, এখানে কি বলছে? ওভার 60 ক্যারেক্টার্স 489। তাহলে কি যেগুলো 60 ক্যারেক্টার উপরে যাচ্ছে এগুলো আমাদের জন্য কি নট অপটিমাইজড? তাহলে কি করব আমরা? এখানে লিখব এই যে মেটা টাইটেল এসে লিখব আমরা 489। এক্স দর মানে হচ্ছে জাস্ট নর্মালি আপনি এক্স না দেন, এক্স, ওকে। 489 মেটা টাইটেলস আর নট অপটিমাইজড, ওকে। এখন এটা কি ভালো না খারাপ? তার মানে কি খারাপ। সো এখানে আমরা সিম্বলটা ইউজ করব ক্রসের। সো ক্লায়েন্ট কি দেখলে বুঝবে যে এখানে একটা কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো রেফারেন্সে তো কিছু একটা দিতে হবে। কি দিব রেফারেন্সে? আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি, হ্যাঁ, না,
সফটওয়্যার আসবে, যে আমরা সফটওয়্যার ইউজ করছি। এখন দেখেন এই কাজগুলো কত ইজি। মিসিং মেটা টাইটেল, দ্যাট মিনস যে সকল পেজের টাইটেল মিসিং আছে। সো দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, তাই না? মিসিং, মিসিং কয়টা? 0। তাহলে আমরা আমাদের শিটে বসাতে পারবো না এখানে যে মিসিং মেটা টাইটেল 0, টাইটেলস আর মিসিং। তাহলে অবশ্যই পাইতো, হ্যাঁ পাবে। আমি মাত্র 13% করেছি। হ্যাঁ, আমি কিন্তু এটা 100% ইয়ে করেছি কমার্স কারণ আপনি যেটা করেছেন ফ্রি ভার্সনে 500টা ইউআরএল, ফ্রি ভার্সনে 500টা ইউআরএল আপনার ক্রল করতে দিবে। হ্যাঁ, ফ্রিতে, হ্যাঁ নেবে না। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে কি, ধরেন আপনার আমি 13%-এই আছি, বাট যতগুলা ইউআরএল আছে সবগুলো তো সিরিয়াল ওয়াইজ না, তাই না? সো ধরেন আমার উপর থেকে কিছু করলো, নিচে থেকে কিছু করলো, মিক্স আপ হবে। আনটিল 100% হচ্ছে না, আপনার আমার রেজাল্ট কখনোই মিলবে না। কারণ আছে, যে বললাম যে সব তো সিরিয়াল ওয়াইজ না। সো ক্রলার যখন যাচ্ছে যে প্রবলেমগুলো পাচ্ছে শো করছে, আমার বেলা ডিফারেন্ট প্রবলেম পাচ্ছে, আপনার বেলা ডিফারেন্ট প্রবলেম পাচ্ছে। রিজন, আপনিও 13% করেছেন, আমিও 13% করেছি। পুরা ওয়েবসাইটকে ক্রল করে নিই, কারণ আমি যদি পুরা খাতা দেখি তাহলে না আমি মার্কিং দেখতে পারবো, তাই না? সো আমি অর্ধেক দেখলাম, আমি ধরুন লাস্টের থেকে শুরু করলাম, আপনার ফার্স্টের থেকে, তো লাস্টে সে ভালো করছে, তাহলে আমি তাকে তো ভালো মার্কিং দিব। আপনার ফার্স্টে দেখছেন, ফার্স্টে তার ভুল, সো আপনি নেগেটিভ মার্কিং দিবেন, বিষয়টা এরকম হবে। এই জন্যই যখনই করবেন চেষ্টা করবেন যে একদম 100% যেন কমপ্লিট হয়। ঠিক আছে, আচ্ছা। সো 0 মেটা টাইটেলস আর মিসিং। সো এখানে আমি আবার স্ক্রিমিং ফ্রগটাকে আমার রেফারেন্সে দিয়ে দিলাম। ডুপ্লিকেট মেটা টাইটেলস, এখানে ডুপ্লিকেট আছে কয়টা? 56, 56টা টাইটেল ডুপ্লিকেট আছে, ভালো না। ওকে, সো ডুপ্লিকেট আছে, সো আমরা দিয়ে দিলাম কত? 46 মেটা টাইটেলস আর ডুপ্লিকেট। আচ্ছা, কথা হচ্ছে মেটা টাইটেল ডুপ্লিকেট থাকলে সমস্যা কি আছে? তো তাই না? প্রবলেমটা হচ্ছে কি, একটা মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এগুলোতে আমরা আমাদের এক একটা কিওয়ার্ড বসাই। কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কোয়েরিজ, যে কোয়েরিজগুলো রেখে সার্চ করলে গুগল আমাকে পেজেসগুলো শো করে। এখন গুগল কিন্তু একটা কিওয়ার্ডের উপর আপনার 2টা পেজকে কখনো র্যাঙ্ক করে দেখাবে না। সো যখন এরকম হবে, আমি মেটা টাইটেল 2টা নিয়েছি, তার মানে ভিতরের কন্টেন্টটা একই হতে পারে, ডিসক্রিপশনে একই হতে পারে, কিওয়ার্ডসও একই হতে পারে। ঠিক আছে, তখন ক্যানিভালাইজেশন বিষয়টা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন ক্যানিভালাইজেশন মানে? বাসায় গিয়ে একটু সার্চ করবেন আজকে। ঠিক আছে, ওকে, সো ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি এখন টুলের মাধ্যমে সহজ হয়ে গেল না? নাহলে কি এক একটা কিওয়ার্ড লিখে লিখে সার্চ করতে হতো? ক্লায়েন্টকে বলতাম যে আপনি কতগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করছেন, ওই লিস্ট আমাকে দেন, দিবে ক্লায়েন্ট আপনাকে? কখনোই দেবে না, কারণ সে কোন কিওয়ার্ডে কি র্যাঙ্ক করছে, কিভাবে র্যাঙ্ক করছে, এগুলো তো সে জানে না। তার ডেভেলপার বা তার যিনি এসওএ স্পেশালিস্ট উনি জানে, ওনার সাথে হচ্ছে না দেখেই তো আপনাকে দিল। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে মেটা ডিসক্রিপশন। সো মেটা ডিসক্রিপশনটাও আমরা এই স্ট্রিমিং ফ্রগে খুঁজে পাবো। দেখেন পেজ টাইটেল, এটার পরে আছে হচ্ছে আমার মেটা ডিসক্রিপশন। ঠিক আছে, সো মেটা ডিসক্রিপশনে ক্লিক করলাম, এখান থেকে মেটা ডিসক্রিপশনের একটা ক্যারেক্টার লিমিট আছে। সো মেটা ডিসক্রিপশনের ক্যারেক্টার লিমিট হচ্ছে 155, মানে 155 ক্যারেক্টার্স। এগুলো কিন্তু উইথ স্পেস, উইদাউট স্পেস না। যেরকম আমি যদি এখানে লিখি দ্য ব্রাউন ফক্স, তো এখানে কাউন্ট করে 3 4 5 6 7 8 9 10 11, 11টা উইদাউট স্পেস, আর স্পেস দিয়ে কয়টা? 13টা। সো এগুলো কিন্তু স্পেস সহ কাউন্ট হবে। সো আমরা যখন টাইটেলস ডেভেলপ করব তখন আমাদেরকে স্পেস সহ কাউন্ট করতে হবে, যেন স্পেস সহ 155 বা 60 বা যেটা হোক এটার উপরে যেন না যায়। সো 155-এর উপরে আছে কয়টা? 3565টা, 3565। ওকে,
সো আমরা আমাদের শিটে চলে যাই, সরি 3565 মেটা descriptions are not optimized. ওকে, সো অনেকগুলো না, এই যে প্রবলেমসগুলো বের করছেন না, এগুলো আপনাকে আবার সলভ করতে হবে যদি ক্লায়েন্ট আপনাকে কাজটা দেয়। সো এটার জন্য ইনিশিয়ালি আপনি হয়তো বা $20 বা $30 চার্জ করবেন, এরপরে যে কাজটা, ওই কাজের জন্য আপনার $200 থেকে $300 চার্জ করবেন, বিকজ প্রবলেম ফাইন্ড আউট করা খুব সহজ। এই 3565টা পেজের ডিসক্রিপশন আপনাকে নিজে ডেভেলপ করতে হবে, নিজে গিয়ে বসাইতে হবে। সো টাইম লেন্থি কাজ, তখন প্রাইসিং অটোমেটিকলি বাড়বে। আর এই জন্যই এসইওর কাজ কখনোই 1 মাসে শেষ হয় না, লেন্থি হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেটা মিসিং মেটা ডিসক্রিপশন। সো মিসিং মেটা ডিসক্রিপশনে চলে যাই। মেটা ডেসক্রিপশনের কোনো আমার রেফারেন্স দিতে হবে না? হ্যাঁ, স্ক্রিমিং ফ্রগ আমাদের সবগুলো হচ্ছে স্ক্রিমিং ফ্রগ, যেহেতু এখন টুল দেখে দেখছি। সো মেটা ডিসক্রিপশনটা কি বলে নেই, মেটা টাইটেলের নিচে যে ছোট্ট একটা ডিসক্রিপশন থাকে, যেটা আপনার এই পেজটাকে খুবই শর্টে ডিসক্রাইব করে, সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। দেন হচ্ছে মিসিং মেটা ডিসক্রিপশন। চলেন, এই যে মিসিং কয়টা, 176। সো এখান থেকে 176 ডিসক্রিপশন। সো এই যে, সো অনেকগুলো তো ভুল পাচ্ছি, তাই না? দেন হচ্ছে ডুপ্লিকেট। সো ডুপ্লিকেটের বেলা একই, কই এই যে ডুপ্লিকেট কয়টা, 0, তাহলে কোনো ডুপ্লিকেট নাই। ওকে, সো এটার রেফারেন্সও স্ক্রিমিং ফ্রগ। দেন হচ্ছে হেডিং। আচ্ছা, টাইটেল আর হেডিং এর পার্থক্যটা কি এখানে? টাইটেল অ্যান্ড হেডিং বলছি, একটা হচ্ছে আপনার পেজ টাইটেল, যেটা আপনার সার্পে দেখাবে। সার্প মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখানে দেখাবে। হেডিং হচ্ছে আপনি যখন ওই ওয়েব পেজের ভিতরে যাবেন, সেইখানে আপনাকে যে টাইটেলটা দেখাবে, ওইটাকে আমরা বলছি হেডিং। এই হেডিংটা হচ্ছে কি, H1। হেডিংয়ের কয়টা ট্যাগ টোটাল? 6টা। H1 2 3 4 5 6। 1 প্রাইমারি H1 মাস্ট বি থাকতে হবে। H2 থেকে 6 পর্যন্ত হচ্ছে সাব হেডিংস, এটা যতবার ইচ্ছা থাকতে পারে। সো হেডিংয়ে আমরা চলে যাই, এই যে আমার H1 সব এখানে দেওয়া আছে, খুব ইজি জিনিসটা। এখন H1 এ গেলাম, ওভার 70 ক্যারেক্টার্স কয়টা? 6টা। সো আমরা এখানে দিয়ে দিব 6 headings are not optimized. Over 70, কারণ এটা তো হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে। সো আপনার ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, একটু এখনই জয়েন করে নেন প্লিজ। হ্যাঁ, সবাই এখন এটাতে চলে আসেন। আচ্ছা সাগর স্যার, একটা কথা বলি, আমি যখন ক্লাস নিচ্ছি আমি কিন্তু হচ্ছে গুগল মিটে অতটা বেশি আসি না। যদি কোশ্চেন করতে হয় কাইন্ডলি মাইকটা অন করে একটু জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? আর এই কথাটার, এই যে পিসি কিরকম রাখবে, এটার কথার অ্যান্সার আমরা পরে দিব, এখন না। ওকে, আপনার হচ্ছে আরেকটা মিটের লিঙ্ক দিয়েছি, ওখানে চলে আসে। হুম হুম, ওনার সাথে কথা বলতেছিলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, যেটা বলছিলাম, এই যে হেডিংটা কেন 70 ক্যারেক্টার্স, কেন 57 বা 60 না?
রিজনটা হচ্ছে হেডিংটা কিন্তু হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে বসাচ্ছেন। সো আপনার ওয়েবসাইটে কতটুকু জায়গা নিয়ে কাজ করবেন এটা কি গুগল ডিসাইড করবেন না আপনি? আপনি এখন আপনি চাইলে একটা হেডিংকে একটা প্যারাগ্রাফের মতো দিতে পারেন, তাহলে কি সেটাকে হেডিং মনে হবে? 70 ক্যারেক্টার্সও কিন্তু একটা হেডিংয়ের জন্য অনেক, ঠিক আছে? সো আমরা নর্মালি যেটা করি যে আমাদের মেটা টাইটেল যতটুকু রাখি আমাদের হেডিংটাও ততটুকুই রাখি। অ্যাকচুয়ালি দুইটা আমরা একই রাখি। মেটা টাইটেলে যেটা লেখা থাকে হেডিংয়েও ওইটা লিখি, হয়তো বা মাঝে মধ্যে কোনো একটা কথা ধরেন 2025 আপডেটেড বা হচ্ছে রিভিউড বাই আস, রিভিউড বাই XYZ, এগুলো আমরা এক্সট্রা একটা অ্যাট্রাকশন ওয়ার্ড দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমার ক্যারেক্টার লিমিট একটু বাড়তে পারে, বাট নট মোর দেন 70 ওয়ার্ডস। 70 ওয়ার্ডসের বেশি দিলে এটা অনেক বড় একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই কারণে আমরা 70 ধরছি। সো এখানে আমরা পেলাম কি 6টা হেডিং অপটিমাইজড না। সো এটারও কি স্ক্রিমিং ফ্রগ। দেন হচ্ছে মিসিং H1 বা মিসিং হেডিং। মিসিং আছে কয়টা? 6, 8, 9। তাহলে এখানে আমরা বসাবো 6, 8, 9 মিসিং হেডিংস। এই হেডিং বা ডেসক্রিপশনগুলো যদি একবার সেটআপ করে দেওয়া হয় পরে কি নিজে থেকে মিসিং হওয়ার possibility না, আছে? তাহলে এত বড় বড় ওয়েবসাইটে এই সাধারণ ভুলগুলো করে এগুলো সাধারণ ভুল না, এগুলো অনেক বড় বড় ভুল, কারণ যত বড় ওয়েবসাইট তত বেশি ভুল। সাধারণ মানুষ এই জন্য, কারণ এটা তো মানে ভিজিবল, হ্যাঁ, চাইলে আমি দেখতে পাচ্ছি আমার এগুলো মিসিং, ইচ্ছা করে মানে আমি তো মনে করতেছি এখানে গুরুত্বই দেয় না। শুনেন আমি বললাম না যে কিছু কিছু ওয়েবসাইট যখন আস্তে আস্তে করে গ্রো হয়, যেরকম ইউটিউবের কথা যদি বলি, একটা ইউটিউব চ্যানেল প্রথম দিকে অনেক এসইও করা লাগে, টাইটেল ঠিকমতো লিখতে হয়, ডিসক্রিপশন লিখতে হয়, ট্যাগ দিতে হয়, বাট যখন ওটার একটা ভালো ফলোয়ার্স চলে আসে, যখন একটা ভালো সাবস্ক্রাইবার চলে আসে, তখন কিন্তু ওরা যেরকম ইচ্ছে টাইটেল দেয়, তাই না? তারপরও ভিউজ আসতেছে। রিজন হচ্ছে ওদের একটা অডিয়েন্স বা একটা লয়াল অডিয়েন্স তৈরি হয়ে গেছে, তো ওরা প্রতিনিয়ত এখানে ভিজিট করছে, ঠিক আছে? এই কারণে ওনারা অনেক সময় এই বিষয়গুলোকে নেগলেক্ট করতে পারে। বাট আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ করছি বা এসইও করছি, বা ধরেন একটা নতুন ওয়েবসাইট আমরা শুরু করছি, আমরা এই ভুলগুলো করতে পারবো না, ঠিক আছে? এখন এগুলো আজকের ওয়েবসাইট না স্যার, এই আর্টিংসটা যথেষ্ট বড় একটা ওয়েবসাইট, 30,000টা পেজ, ঠিক আছে? যদি আমরা দেখি এটা কবের ওয়েবসাইট, হ্যাঁ, হুইজ.com, এখানে গেলে আপনি একটা ওয়েবসাইট একদম প্রথমে কবে রেজিস্টার হয়েছে, এই ওয়েবসাইট রিনিউ কবে করেছে সব দেখতে পাবেন। সো এটা রেজিস্টার্ড করেছে হচ্ছে 2023-এ, এক্সপায়ার্ড, আচ্ছা আপডেট করেছে 24-এ। না এটা নতুন না, এটা আরও অনেক আগের ওয়েবসাইট, বাট এটা এখানে দেখানোর কথা। যেরকম যদি আমি আরেকটা ওয়েবসাইটে দেখি, এটা দিলে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। ও হ্যাঁ, যেমন দেখেন এটা 1995-এর ওয়েবসাইট, এটা অন্য একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা অনেক আগের ওয়েবসাইট, সো এটা 2023-এর ওয়েবসাইট হয়তো বা। সো এটা অনেক আগের ওয়েবসাইট 1995, সো 95 থেকে আমার জন্মের 1 বছর পরে। সো ওইখান থেকে এই পর্যন্ত যে আসছে একটা অডিয়েন্সকে গ্যাদার হয়েছে না? সো এখন ওরা যদি এসে না করে, তারপরে কিন্তু ওই অডিয়েন্সটা ওনাদের কাছে অটো জেনারেট হতে থাকবে, যদি এসিও করে দেয় তাহলে রেজাল্ট আরো ভালো। আরও অনেক বেটার আসবে, ঠিক আছে? ওকে, সো আর্টিংস হচ্ছে বেসিক্যালি 2011-এর ওয়েবসাইট, এই যে, হ্যাঁ এই যে artings.com 2011-এর ওয়েবসাইট। নভেম্বরের দেশ। হুম, এই যে আমি উল্টা দেখতেছিলাম, ইউজুয়ালি তো আমরা 23-এ না, তাই আমি বলতেছি 23-এর হওয়ার কথা না। ওকে, সো হচ্ছে ডুপ্লিকেট আছে কিনা দেখতে হবে। সো ডুপ্লিকেট আছে না, ডুপ্লিকেট 0। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি 0 ডুপ্লিকেট হেডিংস, এই যে স্ক্রিমিং ফ্রগটাকে দিয়ে দিলাম, ডান। এই পেজগুলোতে যদি হেডিং, সাবহেডিং বা স্যার, ক্যাপশনগুলোতে একটা অ্যাপস থেকে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো শেষ করে ফেলতে পারবো। জাস্ট এতটুকু করতে পারবে, বাকি আবার সবগুলো ম্যানুয়ালি করতে পারবে, আর অনেকগুলো বাকি আছে। ও আচ্ছা, লিঙ্ক চাইকে আমাদের কি ইউটিউব এসইওটা কি আছে? আসবে।
আচ্ছা, সো ডান। দেন হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ। ইমেজ অল্টার ট্যাগটা কি? আমার ইমেজের অল্টারনেটিভ টেক্সট। হ্যাঁ, মানে ইমেজ অল্টার ট্যাগের মানে হচ্ছে আমার ইমেজের অল্টারনেটিভ টেক্সট ভার্সনটা যে ডিসক্রাইব করছে, রিটেনভাবে ডিসক্রাইব করছে যে এই ইমেজটাতে কি আছে। ওকে, সো আমরা যদি এখান থেকে চলে যাই, এই যে আমাদের ইমেজেস, এই যে ইমেজেস, এখানে ক্লিক করলাম, রাইট সাইডে আমাকে দেখাবে মিসিং অল্টার টেক্সট। পুরা ওয়েবসাইটে কয়টা পেয়েছে? 373, 11% ক্রলিংয়ে কিন্তু, ঠিক আছে। সো 373, সো আমরা এখানে লিখে দিব 373 images do not have IMGALT tags. ভালো না খারাপ? ওকে, ক্লিয়ার? তো এই পর্যন্ত হয়ে গেল আমাদের। এই পার্টটুকুই আমরা টুলস দিয়ে করেছি। এখন নেক্সট যে পার্টগুলো, এই যে দেখেন ইউআরএল অ্যানালাইসিস। সো ইউআরএলটা কোনটা স্যার? এই যে এটাকে ইউআরএল বলা হয়। ইউআরএল এর ফুল ফর্মটা কি, কে বলতে পারবেন? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন বলবেন স্যার এগুলো জানি না কি করব? যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাদেরকে এগুলো জিজ্ঞেস করবে। এগুলো ছোট ছোট বিষয় যেগুলোকে আমরা অনেক সময় নেগলেক্ট করি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, সায়েম জয়েন করেনি এখনো? আচ্ছা, কেউ গ্রুপে এই মিটের লিঙ্কটা একটু দিয়ে দেন তো প্লিজ, যারা অনলাইনে আছেন। আচ্ছা, সো নেক্সট হচ্ছে ইউআরএল অ্যানালাইসিস। তো ইউআরএল অ্যানালাইসিসে আমরা তিনটা পার্ট দেখব। ফার্স্টে সেটা হচ্ছে ইউআরএল ডেলিমিটার চেক, ইউআরএল ফ্রেন্ডলিনেস এবং শর্ট ইউআরএল। সো ইউআরএল ডেলিমিটার চেক এটা কি? ফর কম্পারিজন, এখানে এটা কি একটা ইউআরএল না? এটাও কি একটা ইউআরএল না? সো দুটো ইউআরএল দেখতে পাচ্ছেন আপনারা। ইউআরএল ডেলিমিটার চেক বলতে বোঝানো হচ্ছে আমার যে ইউআরএলটা আছে, আমার ওয়েবসাইটের যে লিঙ্কসগুলো আছে, এগুলোতে যেন কোনো প্রকারের স্পেশাল ক্যারেক্টার না থাকে সেটাকে চেক করা। স্পেশাল ক্যারেক্টার বলতে এখানে আমি যতগুলো টাইপ করছি, অ্যালফাবেটস এবং লেটার্স ব্যতীত, অ্যালফাবেটস এবং নাম্বারস ব্যতীত যতগুলো সিম্বলস আমরা দেখি, এগুলো সবগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স। এখন স্পেশাল ক্যারেক্টার্সের প্রবলেমটা কোথায়? স্পেশাল ক্যারেক্টার্সের কারণে আপনার ইউআরএল কখনোই ফ্রেন্ডলি হয় না, কখনোই শর্ট হয় না। বিকজ যখনই আমি একটা ইউআরএল দেখব, আমি চিন্তা করব এটাকে মেমোরাইজ করা যায় কিনা। কথার কথা, আমি আজকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে চাই, তাহলে আমার মনে আছে যে আমাকে wordpress.org-তে যাইতে হবে, যেখানে একটা পেজের নাম আছে ডাউনলোডস। ওইখানে গেলে আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবো। এখন যদি এরকম হতো, ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা যদি এরকমভাবে কিছু লিখে রাখতো যে wordpress.org ধরেন লেখা আছে wordpress.org/download, ধরেন এখানে %20@15। আমি তো মনে নাও রাখতে পারি, রাইট? এতে করে কিন্তু আমার ইউআরএলটা কোনো মতেই ফ্রেন্ডলি হলো না, এসইও ফ্রেন্ডলি হলো না, এবং আমি অ্যাজ এ হিউম্যান এটাকে মনেও রাখতে পারলাম না। এই ইউআরএলটাকে আমি চাইলেও শর্ট করতে পারলাম না।
যেরকম আমি যদি বলি এখান থেকে যদি আমি স্পেশাল ক্যারেক্টার্সগুলোকে কমাতে থাকি, দেখেন আমি এখানে যত স্পেশাল ক্যারেক্টার আছে এগুলো যদি কমাতে থাকি, আমার ইউআরএলটা কি শর্ট হচ্ছে না? এবং যত শর্ট হবে তত কি মেমোরেবল হবে না? রাইট? অনেক বড় থেকে ছোট হলো না, যদিও এটা গুগলের ইউআরএল, বাট আমি যদি এখান থেকে যে পার্সেন্টেজগুলো সরাই দিই, আননেসেসারি ওয়ার্ডসগুলোকে সরিয়ে দেই, তাহলে কি এই ইউআরএলটা আমার জন্য মনে রাখার সুবিধার না? সো আমার ওয়েবসাইটেও চেক করতে হবে যে আমার ওয়েবসাইটে যতগুলো ইউআরএল আছে এগুলোর ডেলিমিটার বা কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কি না, এগুলো ফ্রেন্ডলি কি না, এবং এগুলো শর্ট কি না। তো এগুলো সব আমি যদি সিম্পলি চেক করতে চাই, আমি চলে যাব ইউআরএল ডেলিমিটার চেকার, এখান থেকে এসইও ফ্রেন্ডলি ইউআরএল চেকারে চলে যাবেন। যাওয়ার পরে জাস্ট আপনার ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করবেন। এই যে আপনার ওয়েবসাইটটা, চলে আসছে। সবগুলোতে দিতে পারি, জাস্ট ইউআরএলগুলো প্লেস করি। পাস্ট কি বলছে? ওয়েল ডান, দ্য ইউআরএল এত ইজ এসইও ফ্রেন্ডলি ইউআরএল। ঠিক আছে, চেক করলাম, ওইখানে আমাকে জাস্ট একটা ইউআরএল দেখিয়েছে। আর এখানে যদি আমি পেস্ট করি, তাহলে আমার এই ওয়েবসাইটে বা এই ডোমেইনের আন্ডারে যতগুলো ইউআরএল আছে সবগুলো আমাকে এখানে দেখাবে যে এগুলা ইউআরএল এসইও ফ্রেন্ডলি কি না। সো এসইও ফ্রেন্ডলি তখনই হবে না যখন ডেলিমিটার ইস্যুস থাকবে, এসইও ফ্রেন্ডলি তখনই হবে না যখন এটা শর্ট হবে না এবং এটা ফ্রেন্ডলি হবে না। সো আমি জাস্ট এখানে যদি আমাকে একটাবার দেখায় যে ইওর ওয়েবসাইট ইজ নট এসইও ফ্রেন্ডলি, দেন অবশ্যই সেখানে ডেলিমিটার ইস্যুসও থাকবে, ফ্রেন্ডলিনেসেরও প্রবলেম থাকবে এবং শর্টও হবে না। সো এটা চেক করা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। ওয়েবসাইটে যে বিষয়টা হচ্ছে, এই যে কি বলছে, অ্যানালাইজ করছে, অ্যানালাইজ হচ্ছে। সো এটা অ্যানালাইজ হলে আমরা তিনটার রেজাল্ট একসাথেই দেখতে পাবো। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা ওয়েবসাইট বিল্ড করি বা যখন আমরা ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইট বিল্ড করি, এই ইউআরএলসগুলোকে আমরা সেখানেই কাস্টমাইজ করে নিতে পারি যে আমার ইউআরএলে কি বসবে, কোন বিষয়গুলো থাকবে, কোনো স্পেশাল ক্যারেক্টার আসবে কি না। স্পেশাল ক্যারেক্টার মূলত তখনই চলে আসে যখন আমরা একটা ইউআরএল তৈরি করার সময় এখানে ভুলক্রমে স্পেস ইউজ করি। কোনো ইউআরএলে স্পেস থাকতে পারবে না। যখনই আপনি স্পেস দিবেন, গুগল কোনো না কোনো স্পেশাল ক্যারেক্টার ওই গ্যাপটাকে ফিল করার জন্য বসায় দিবে। সো যদি ইউআরএলে আপনাকে স্পেস দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে এরকম ড্যাশ ইউজ করতে হবে। ড্যাশ যদিও মনে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, বাট গুগল এটাকে পারমিশন দিয়েছে বা এটাকেও অ্যাকসেপ্ট করে। ওকে, এটা অ্যানালাইজ করুক, ততক্ষণ আমরা তিনটা খালি রাখছি। ঠিক আছে, নেক্সটে চলে যাই আমরা আর্কিটেকচারাল চেক। ঠিক আছে, এবার হচ্ছে আমার ওয়েবসাইটের আর্কিটেকচার ওয়াইজ, দ্যাট মিনস হচ্ছে গঠন ওয়াইজ কোনো প্রবলেম আছে কি না সেগুলোকে আইডেন্টিফাই করব। সো ফার্স্টে বলা হয়েছে চেক ফর ব্রেড ক্রাম্পস, মানে কি রুটির গুঁড়াকে খুঁজতে হবে, তাই না? রুটির গুঁড়া আছে কিনা, ব্রেড ক্রাম্পস মানে তো এটাই। আচ্ছা, অ্যাকচুয়ালিতে এখানে ব্রেড ক্রাম্পস মানে বোঝানো হচ্ছে যে আপনার পাথস। ঠিক আছে, যে লেটস সে আমরা যদি আমাদের একটু ফাইল এক্সপ্লোরারে যাই, সো আমি যখন এখান থেকে কোনো একটা পার্টে যাচ্ছি, দেখেন এখানে আমাকে একটা পাথ শো করছে না, যে আমি দিস পিসি থেকে লোকাল ড্রাইভ সিতে এসেছি, সেখান থেকে ওয়ান ড্রাইভ টেম্প, দেন কারেন্টলি যে ফোল্ডারের ভিতর আছে, এটা একটা পাথ, রাইট? সো আমি যদি মনে করি না এই ফাইলটা আমার এখানে নাই, আমার হচ্ছে একটু ব্যাকে যাওয়া দরকার, যদি এই পাথটা না থাকতো তাহলে আমাকে এটা কেটে দিয়ে আবার থেকে ঢুকতে হতো, রাইট? বা ধরেন আমি হচ্ছে অনেকগুলো পাথ খুঁজে, যেরকম ফোর্সে ধর আমি দেখতে যাচ্ছি এইটার ফাইল লোকেশনটা কোথায়, আমি গেলাম প্রপার্টিস, ওপেন ফাইল লোকেশন,
আরেকটা বার কই আমার, আচ্ছা এটাই মনে হয় এখানে, আচ্ছা এটা এখানে মনে থাকবে। আচ্ছা সো দেখেন এখন এই ফাইলটা কোথায় আছে এটা আমি এক্স্যাক্টলি পাথ দেখলে বুঝতে পারছি না। যদি এই পাথ না থাকতো আপনি কিন্তু ব্যাকে যাওয়ার কোনো অপশন নেই, টোটালি আপনাকে কেটে দিতে হতো। সো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করছি, এটা স্পেশালি করা হয় ই কমার্স ওয়েবসাইটের জন্য। যখন আমরা সার্চ করছি, ধরেন আইফোন কভার্স সার্চ করলাম, এই যে অ্যাপেল গ্যাজেটস বা দারাজে যদি যাই, আমি কোন পেজ হয়ে কোন ক্যাটাগরি হয়ে এই যে আইফোনের এই কেসটাতে আসলাম, এই পাথটা আমার এখানে শো করছে না। সো ধরেন আমি, আচ্ছা দূর ভালো লাগে না, আমি অন্য কোনো অ্যাক্সেসরিজ দেখব। সো আমি ব্যাকে গেলে, নর্মালি ব্যাকে চলে গেলে কিন্তু হচ্ছে আমাকে ওর এই পেজে অথবা একদম ফ্রন্টে নিয়ে আসবে। বাট আমি চাচ্ছি জাস্ট মোবাইল অ্যাক্সেসরিজগুলো দেখতে। সো এখানে এই যে ব্রেড ক্রামস, এইগুলোকে বলা হচ্ছে ব্রেড ক্রামস। সো আমি যদি এখন মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করি, তাহলে আমি একটা অপশন পাচ্ছি যে ওই ফোন কেস থেকে বের হয়ে ডাইরেক্টলি মোবাইল কেসেসের বা মোবাইলের আর কি কি অ্যাক্সেসরিজ আছে এগুলোকে আমি এক্সপ্লোর করতে পারবো। এইটা হচ্ছে জাস্ট আমার ভিজিটর বা আমার কাস্টমারকে অপশন দেওয়ার, যে আপনি আমার ওয়েবসাইটে আরও অনেক বিষয়কে ঘুরে দেখতে পারবেন, আপনি যেটা সার্চ করছেন বা আপনার ইন্টারেস্টের সাথেই মিল আছে এরকম আরও কিছু প্রোডাক্টসের। ব্রেড ক্রামস সবচেয়ে বেশি ম্যান্ডেটরি হয় ই কমার্স ওয়েবসাইটে, ব্লগের ক্ষেত্রে কম্পালসারি না থাকলেও চলে, বাট ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই আমাকে এই ব্রেড ক্রামস বা এই পাথসগুলো দিতে হবে। পেজ যেখানে বেশি আসবে, প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে ওইখানে। কারণ ধরো আমি গুগলে সার্চ করে আইফোন কভার প্রাইসে গেলাম, ডাইরেক্টলি আমাকে কোনো একটা কভারে নিয়ে গেল, ঠিক আছে। বাট আমি আচ্ছা এখন এর কভার দেখতে চাচ্ছি না, আমি অন্য কিছু চাচ্ছি, যে আরও কি কি ওদের আছে, যেমন এখানে আছে কি কভার অ্যান্ড গ্লাস। সো আমি এটা ভিউ করতে চাচ্ছি। সো আমি কি এক স্টেপ ব্যাকে গেলে কভার গ্লাস সব কিছু দেখতে পাচ্ছি। সো কি আমি অ্যাজ এ কাস্টমার আমি অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি। সো আমার কনভার্সন বা কোনো কিছু কেনার চান্সেসটা আরও বেড়ে যাবে। এইটার উদ্দেশ্য হচ্ছে ব্রেড ক্রামসটা দেওয়ার। আর এই ব্রেড ক্রামস সবসময় যে কোনো ওয়েবসাইটে যে কোনো ব্লগে আপনি যান, গেলে একদম শুরুর দিকে দেখেন এই ব্রেড ক্রামসটা থাকবেই। এটা সবাই আমরা দেই, ঠিক আছে। সো এই যেখানে আছে, ধরুন আমি JBL এর আরও কিছু রিভিউস বা প্রোডাক্টের সম্পর্কে জানতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে যেতে পারছি না। নাহলে কি আমাকে এখানে সার্চ করে খুঁজতে হবে JBL, তাহলে এখান থেকে দেখতে হবে কই আছে JBL লেখা, তাই না? এই যে JBL বুম বক্স, বাট তাও JBL এর সবগুলো না। বাট আমি যদি এখানে JBL এ ক্লিক করি, সো JBL রিলেটেড এই যে সবগুলো এখানে দেখাচ্ছে, এই যে ওকে। সো আমাদের ওয়েবসাইটে কি ব্রেড ক্রামস আছে? সো আমরা এখানে দিয়ে দিলাম ইউর ওয়েবসাইট হ্যাজ ব্রেড ক্রামস। এটার জন্য কোনো টুলস ইউজ করেছি না, এটার জন্য হচ্ছে আমরা জাস্ট না লিংক না দিয়ে এটার জন্য জাস্ট আমরা কোনো একটা পাথকে তুলে ধরতে পারি। ওকে, জাস্ট তুলে ধরতে পারি যে পেয়েছি আমরা। এখন এটা যদি যাচাই করতে চায়, হুম তাহলে সে কি করবে এটা? সেটা ওইভাবে যাচাই করতে পারবে না। সে যখন যাবে কোনো একটা পেজে, আমি যদি লিংকটা দিয়ে দিই তাহলে যাচাই করতে কোনটা এই লিঙ্কটা, আপনি লিঙ্ক দেন, বাট এন্ড অফ দ্য ডে সেই পেজটাই তো দেখবে। সে আসলে ব্রেড ক্রামসটা কি এটা তো সে জানে না। যেমন আপনারা জানতেন ব্রেড ক্রামস কি, সো উনিও তো নাও জানতে পারে, তখন উনি এখানে এসে কি সার্চ করবে। সো এই জন্য জাস্ট পালসগুলো দিয়ে দেওয়া, কারণ তখন উনি একটা কোশ্চেন করে যে আচ্ছা এগুলোতে কী বুঝেছো। সো তখন আমরা ওনার সাথে কনভারসেশনটা বাড়াতে পারবো, যে পালস বলতে বা ব্রেড ক্রামস বলতে বোঝাচ্ছে যে আপনার যে পেজে আসে ওই পেজে আসার জন্য কি কি পেজ বা কি কি ক্যাটাগরি ক্রস করতে আসতে হয়েছে ওইটার পাথটা, বাস। সেকেন্ড হচ্ছে টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস। এত বড় ওয়ার্ডের ছোট ফর্মটা হচ্ছে আপনার ওয়েবসাইটের
হেডার যে পার্টটা আছে সেটাকে অ্যানালাইজ করা। আমাদের ওয়েবসাইটে 3টা পার্ট আছে, হেডার, বডি অ্যান্ড ফুটার। বডি কন্টেন্টের উপর বেস করে চেঞ্জ হতে থাকবে। হেডার অ্যান্ড ফুটার থ্রু আউট দ্য ওয়েবসাইট, সম্পূর্ণ ওয়েবসাইটে একই থাকবে, এক বিন্দু কোনো চেঞ্জেস আসবে না হেডারে। এখন এখানে আমাদের চেক যেটা করতে হবে যে এই যে হেডারটা আছে এখানে স্ট্রাকচার ওয়াইজ কোনো প্রবলেম আছে কিনা, বা স্ট্রাকচার ওয়াইজ এখানে কোনো প্রকারের মিসস্পেলিং, কোনো ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেটেড লিঙ্কস আছে কিনা, স্পেসিং বেশি আছে কিনা, কালারে কোনো ইস্যু আছে কিনা, এক্সেট্রা। যেরকম আমরা যদি একটু ইন্সপেক্ট করি, ধরুন এখানে কিছু মিস্টেকস আমরা নিজেরা ক্রিয়েট করি, হ্যাঁ, একটু মিনিট। আচ্ছা, সো ধরুন আমরা কিছু এখানে মিস্টেকস তৈরি করলাম। সো হেডার ওয়াইজ দেখেন আমাদের এখানে কালারের কিছু মিস্টেকস আছে, মাউসটা নিয়ে গেলে দেখেন লাইনটা অনেক বেশি বড় দেখাচ্ছে। এখানে ফরামসে কিছু মিস্টেকস আছে, এখানে কি মেনুগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। এরকম কোনো ইস্যু যদি থেকে থাকে সেগুলো ক্লায়েন্টকে রিপোর্ট করা। ঠিক আছে, এটা জাস্ট এমনি করলাম, রিফ্রেশ করলে আবার জায়গায় চলে আসবে। সো আপনার হেডারটাকে আপনি এরকমভাবে চেক করবেন যে এখানে যে লিঙ্কসগুলো আছে বা এখানে যে হচ্ছে স্পেলিংগুলো আছে, যে কালারটা ইউজ করা হয়েছে, অ্যালাইনমেন্ট বা সমান আছে কিনা, এই সব কিছু চেক করা কিন্তু আপনারই দায়িত্ব। সো যদি দেখেন যে সব কিছু ওকে আছে তাহলে আমরা এখানে দিয়ে দিব your website navigations are perfect. ওকে, কন্টেন্ট কি অডিটের প্রয়োজন নাই? কন্টেন্ট করব, এই যে আছে কন্টেন্ট অডিট করব। কন্টেন্ট কি ইয়াতে পড়ে না, অন পেজে পড়ে আসে না, না, কন্টেন্টের জন্য আলাদা সেগমেন্ট রেখেছি, মানে অন পেজে অন পেজেই আসে কিন্তু এটা পুরোটা আলাদা রেখেছি কারণ কন্টেন্টের অনেক কিছু দেখতে হয়। ঠিক আছে, যেমন এগুলো কিন্তু এখনো এখানে আনি নেই, এগুলো হচ্ছে আমাদের এই শীটটাতে আছে, এই যে এখানে আছে। সো আচ্ছা, এখান থেকে যাই। ওকে, যেমন এখান থেকে অনেক কিছু আমি এখনো বাদ রেখেছি, যেরকম কিওয়ার্ড ইন ইউআরএল, অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ ইউআরএল। ঠিক আছে, সো এগুলো আমরা দেখব। এখন যেগুলো দেখছি এগুলো অ্যাকচুয়ালিতে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব, আর যেগুলো নাই ওগুলো হচ্ছে ক্লায়েন্টকে এখন দিব না। ঠিক আছে, সো যেগুলো আগে দিব আগে এগুলো একটু বুঝে নেই, তারপর আবার বাকিগুলো দেখে নিব, বাকি অল্প কয়েকটা থাকবে। আচ্ছা, সো টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস বা হেডার চেক ডান। ঠিক একইভাবে আমাকে ফুটার চেকটাও করতে হবে। সো আমাদের এই যে ওয়েবসাইটের যে ফুটারটা আছে একদম বটমে, এই ফুটারের কালার্স, সব টেক্সট, সব লিঙ্কস, স্পেলিং সব কিছু ঠিক আছে কিনা এগুলো আমাদের যাচাই করতে হবে। একজন অডিটর কিন্তু ফাঁকিবাজ হইতে পারবে না। আপনি চিন্তা করলেন না এগুলো তো হয়তো বা সব ঠিকই আছে, এটা করতে পারবেন না। আপনাকে এখানে ওই মানে দায়িত্ব নিয়ে ক্লিক করে করে দেখতে হবে। হতে পারে অ্যাবাউট আসে ক্লিক করেছে, কোনো কারণে অন্য একটা ওয়েবসাইটে চলে যায়, লিঙ্ক ভুল অ্যাড হয়ে গেছে। আমাদের হঠাৎ ওই সময় দ্রুত কাজ করতে গেলে সেরকম মিস্টেক হতে পারে। সো এগুলোকে একটু যাচাই করে নিতে হবে। যেরকম আমাদের ফুটার ওকে, সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইয়োর ওয়েবসাইট ফুটার ইজ পারফেক্ট। ওকে, এই ক্ষেত্রে আমরা জাস্ট লিঙ্কসগুলো দেবো, কারণ আমরা এখানে কোনো ইমেজ দিতে পারবো না। আর উনি যখন দেখবে যে হেডার বা ফুটার বুঝে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ব্রোকেন লিঙ্কস।
ব্রোকেন লিঙ্কস বিষয়টা হচ্ছে আমার ওয়েবসাইট অনেক দিন যদি আনমেইনটেইন থাকে, এরকম অনেক লিঙ্কস যেগুলো আমি বিভিন্নভাবে অ্যাড করেছিলাম, হতে পারে সেগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, বা হতে পারে আমি কোনো একটা পেজ তৈরি করেছিলাম, এক পেজের লিঙ্ক আরেক পেজে দিয়েছিলাম, কিন্তু লিঙ্কটা আমি বা ওই পেজটা আমি ডিলিট করে ফেলেছি, হতে পারে। সো এরকম যত প্রকারের ব্রোকেন লিঙ্কস থাকবে 404, 403 এরকম সকল লিঙ্কসগুলো আমাকে এখানে তুলে ধরতে হবে। এটার জন্য আমরা স্ক্রিমিং ফ্রগটা ইউজ করব। সো এখান থেকে স্ক্রিমিং ফ্রগে চলে যাব, যাওয়ার পর যাব রেসপন্স কোডস। রেসপন্স কোডস থেকে এখানে অল থেকে ফিল্টার করব 4xx। সো এই 4xx গুলো হচ্ছে আমাদের যেই ব্রোকেন লিঙ্কসগুলো আছে সেগুলো। সো এখানে কয়টা দেখাচ্ছে ব্রোকেন লিঙ্কস? 3টা। তাহলে আমি এখানে বসিয়ে দিব যে 3 ব্রোকেন লিঙ্কস এবং টুল এবারও স্ট্রিমিং ফ্রগ। ওকে, দেন হচ্ছে ব্রোকেন ইমেজ। সো ব্রোকেন ইমেজের ক্ষেত্রেও আপনি যদি রেসপন্স কোডসেই দেখেন, আপনি এখান থেকে বের করতে পারবেন। যেমন এখানে কন্টেন্ট টাইপ দেওয়া আছে না, টেক্সট। আমি যদি নর্মালি ইমেজেসে যাই, দেখেন এখানে কি দেখাচ্ছে, জাস্ট ইমেজেস। সো যখন আপনি রেসপন্স কোডসে যাবেন 4xx, যখন এখানে আপনার দেখাবে যে আইএমজি বা ইমেজ, জেপিজি, পিএনজি যদি থাকে এখানে শো করবে, ওইগুলোকে জাস্ট এই যে যেরকমভাবে সিলেক্ট করেছিলাম সিলেক্ট করবেন, এখানে দেখাবে কয়টা ফাইল আছে, এগুলাকে আপনি এখানে দিয়ে দিবেন। এখন কোনো ব্রোকেন ইমেজ কিন্তু নাই। ওকে, সো 0 ইমেজেস। ওকে, দেন লোগো লিঙ্ক। এটা সবচেয়ে সহজ কাজ। আপনার ওয়েবসাইটে যাবেন, যেখানে লোগো আছে, ইউজুয়ালি হেডার এবং ফুটার দুই জায়গায় লোগোটা থাকে, জাস্ট এখানে একবার ক্লিক করে দেখবেন এটা আপনাকে ফ্রন্ট পেজে নিয়ে আসে কিনা। আবার লাস্টে যাবেন, ক্লিক করবেন, সেম পেজে নিয়ে আসে কিনা একটা বার দেখবেন। যদি নিয়ে আসে তাহলে আপনি এখানে জাস্ট টিক করে দিবেন যে your website logo link is working. দিয়ে জাস্ট ইউআরএলটা। ওকে, নেক্সট হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা বা স্কিমা মার্কআপ। তো স্কিমা মার্কআপটা আমরা একটু বড়ভাবে দেখি। সো স্কিমা মার্কআপটা বেসিকলি হচ্ছে একটা কোড, একটা মেশিন রিডেবল কোড, যেটা আপনার ওই পেজের ডেটাটাকে ক্রলারদের বুঝতে সুবিধা করে বা ইজি করে। স্ট্রাকচার্ড ডেটা markup is a machine readable representation of your product data directly on your site বা on your website. The markup that added to your HTML helps Google and other search engines understand and process your content reliably. ঠিক আছে? সো এই যে স্ট্রাকচার ডেটাটা আছে, ওকে, এই স্ট্রাকচার ডেটাটা হচ্ছে সিম্পলি একটা কোড যেটা আপনার ওয়েব পেজকে, যে পেজটা আছে ওই পেজের স্ট্রাকচারটা বুঝতে হেল্প করে। এখন এই স্ট্রাকচার ডেটাটা আপনি চেক করবেন গুগলের একটা টুল, নাম হচ্ছে রিচ রেজাল্টস টেস্ট। সিম্পলি গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন রিচ রেজাল্টস টেস্ট, এন্টার দিবেন। এই যে রিচ রেজাল্ট টেস্ট, এইখানে যাবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। যদি টিক চিহ্ন আছে তার মানে স্ট্রাকচার ডেটা আছে, আর যদি টিক চিহ্ন না আসে তার মানে স্ট্রাকচার ডেটা নেই। কি টিক চিহ্ন আসছে? তার মানে স্ট্রাকচার ডেটা আছে। সো এই স্ট্রাকচার ডাটাটা কিন্তু গুগলের জন্য, এটা আপনার আমি দেখলে বুঝতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারবে কারা? যারা প্রোগ্রামার্সরা, বিকজ এটা একটা কোড, একটা সিম্পল কোড লেখা। আমি যদি আপনাদেরকে দেখাই,
ডেমো। এই যে এরকম একটা কোড, যেখানে আমাদের ওয়েবসাইটের নাম, নাম্বার, কন্ট্যাক্ট ইনফো, ডিসক্রিপশন, লিংক, অল্টারনেটিভ কোনো নেম, প্রোডাক্ট যদি হয়, প্রাইসিং, রেটিং, সব কিছু এখানে এনলিস্ট করা থাকে। কারণ যখন আমরা কোনো প্রোডাক্ট সার্চ করি, সেই আইফোন কভার্সে যাই, যখন কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করি, দেখেন গুগল কিভাবে বুঝে যে এখানে রেটিং দিতে হবে। কারণ অন্য যখন আমরা ব্লগ নিয়ে সার্চ করি তখন তো দেয় না রেটিং, দেখায়, বাট এখন তো দেখাচ্ছে, সব পেজে দেখায়, কারণ ওর স্ট্রাকচার ডেটাটা দেওয়া আছে, করা আছে, যে এটা প্রোডাক্ট পেজ, এখানে প্রাইস আসতে পারে, এখানে রেটিংটা আসতে পারে, ঠিক আছে। সো এটা কিন্তু কনভিন্স করতে হেল্প করছে না যে 4.7 স্টার রিভিউ, তার মানে প্রোডাক্টটা ভালো। সো আমাদের ওয়েবসাইটে আমরা স্ট্রাকচার ডেটা পেয়েছি, সো কপি করে এখানে দিলাম আর লিখলাম your website has structured data। আর রেফারেন্সে আমরা এই যে লিঙ্কটা পেয়েছি না, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে দিয়ে দিব। ওকে, ওকে। আর দুইটাই আছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে সহ্য করছেন, আর একটু লাস্ট, সাইট লোডিং স্পিড। আমার ওয়েবসাইট, আচ্ছা আপনারা ওয়েবসাইট ভিউ করেন কোন কোন ডিভাইসে বলেন তো? মোস্টলি কোন কোন ডিভাইসে? না ডিভাইস, ফোনে, আরেকটা কম্পিউটার। এখন মনে করেন আপনি কম্পিউটারে একটা ওয়েবসাইট ওপেন করলেন, সেখানে ধরেন 2-4 মিনিট লেগে যাচ্ছে, থাকবেন ওই ওয়েবসাইটে? কখনোই না। খুব ভালো কন্টেন্ট আছে এখানে, খুব কম দামের জিনিস আছে, তাও আপনার লাগতেছে সময়, ঢুকবেন? এখনকার সময়ে আমাদের কাছে প্রতিটা সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, তাই না? আর যেটা সত্যি সেটাই, যে একটা ওয়েবসাইটের লোডিং টাইম যদি কোনো কারণে 10 সেকেন্ড হয়, আমি তো 10 সেকেন্ড বলছি, 10 সেকেন্ড হলে আপনি বিরক্ত হয়ে যাবেন। যেরকম আমরা যখন ক্লাস নিচ্ছিলাম, এই যে এই ওয়েবসাইটটা আসতে অনেক সময় লাগাচ্ছিল না, আমরা এই জন্য কি আরেকটা অল্টারনেটিভ ওয়েবসাইটে চলে গিয়েছিলাম, আবার এটাতে আসছিলাম, কিন্তু এটা লোডিং কি সময় দেখাচ্ছে, জন্য আমরা নেক্সট টপিকে চলে আসি। তার মানে কি আমাদের টাইমটা অনেক ম্যাটার করে। যদি এরকম কোনো ওয়েবসাইট যেখানে আমার জাস্ট ইন করতেই অনেক বেশি টাইম লাগছে, বা ওয়েবসাইট লোড নিতে অনেক বেশি টাইম লাগছে, সেই ওয়েবসাইটগুলোতে আসলে ভিজিটররা কখনোই যাবে না। এবং যখন গুগলও দেখবে যে এই ওয়েবসাইটগুলো ডেস্কটপে এবং মোবাইলে অনেক বেশি স্লো, তখন কিন্তু গুগলও আমাকে নেগেটিভ মার্কিং করবে। আমার যতই ভালো কন্টেন্ট থাকুক, যতই চিপ রেটের প্রোডাক্ট থাকুক, আমি কিন্তু ওয়েবসাইটে যদি ঢুকতেই দেরি হয়, আমি কিন্তু অবশ্যই ব্যাক আসব। একমাত্র আমরা ওই এসএসসি এইচএসসি রেজাল্ট দেখার সময় গভর্নমেন্টের ওয়েবসাইট ঘুরতেছে, যে আমরা এমনি তাকায় থাকি যে ভাই শেষ কর, ওই একটাই ওয়েবসাইট। এর ব্যতীত কখনো ইউটিউব লোডিং শুরু করুক, আপনি নেট এলাকা আগেই ফোন দিবেন, ভাই নেট কাজ করে না, কিন্তু ওটা লোড হচ্ছে, নেট স্লো। সো এই জন্যই আমাদেরকে চেক করতে হয় যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল এবং ডেস্কটপে কতটুকু ফাস্ট কাজ করছে, বা আদৌ ফাস্ট আছে কিনা। সো এটার জন্য আমরা এখান থেকে, এই যে এখানে দেওয়া আছে আপনাদের, পেজ স্পিড ইনসাইটস, এই ওয়েবসাইটটাতে চলে যাব। ভাইয়া কি চাইনিজ ফোন, তার একটু সাউন্ড কমান, ঠিক আছে, মজা করলাম। পেজ স্পিড ইনসাইটস, এই সাইটটা গুগলের একটা সাইট, এবং এখানে আমরা চেক করতে পারি যে আমাদের ওয়েবসাইটের ডেস্কটপের লোডিং স্পিড কত এবং মোবাইলের লোডিং স্পিড কত। সো এখান থেকে আমরা আমাদের ডোমেইনটাকে কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্ট করে অ্যানালাইজে ক্লিক করব।
করার পর একটু ওয়েট করব, এখানে তাহলে আমাকে দুইটারই ডায়াগনোসিসটা দেখাবে যে আমার মোবাইলে লোড নিতে কতক্ষণ লাগে, ডেস্কটপে লোড নিতে কতক্ষণ লাগে। জাস্ট এই লোডিংটা শেষ হলে দেখাবে। সো এখানের যে রেজাল্টটা, আমাদের ওয়েবসাইটের স্পিড 90+ থাকতে হবে অলওয়েজ, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্টদের কি সবসময় A+ লাগে না? এরকম আমাদের ওয়েবসাইটেরও A+ লাগবে। নো কনসিডারেশন। এখানে পারফরমেন্স কত মোবাইলে? 72, রাইট? সো 72 কি মডারেট। দেখেন 89 পর্যন্ত কি মডারেট। সো আমরা এখানে পারফরমেন্স দিলাম 72 মোবাইলে। সো আমি এখান থেকে চলে যাব। সো এগুলাকে আমরা দিব মোবাইল না, সো ওয়েবসাইট মোবাইল স্পিড ইজ 72। সো এখানে আমরা দিয়ে দিলাম অ্যাভারেজ। সো অ্যাভারেজ ইজ নেভার গুড। সো কপি করে এটাকে আমি এই যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এবং ডেস্কটপেরটা দেখি। ডেস্কটপের কত? 97। সো এখানে দিলাম ওয়েবসাইট ডেস্কটপ স্পিড ইজ 97। অপটিমাইজড। সো এটা সার্চ করেছি এই টুলটা দিয়ে। সো এটাকে কপি করে এই যে এখানে দুইটাতেই পেস্ট করে দিব। আর এটা হচ্ছে আমার গ্রিন। সো এই হচ্ছে আপনার ইনিশিয়াল ওয়েবসাইট অডিট। এখানে আমরা কিছু পার্ট বাদ রেখেছি, আগেই বলি, যেগুলোর ভিতরে কন্টেন্ট অপটিমাইজেশন এটা বাদ আছে। লিঙ্ক ইস্যুসে গিয়ে অ্যাঙ্কর টেক্সট লিঙ্কস, ইউজ অফ নো ফলো লিঙ্কস অ্যান্ড ম্যালিশিয়াস লিঙ্কস তিনটা বাদ আছে। এবং ইউআরএল অ্যানালাইসিসে কিওয়ার্ড ইন ইউআরএল এবং অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ ইউআরএল এই দুইটা বাদ আছে। রিজনটা হচ্ছে এগুলো আমরা একটু ডিটেলভাবে দেখব। এক, সেকেন্ড হচ্ছে এগুলো আমরা আসলে ক্লায়েন্টকে প্রোভাইড করি না, বিকজ ক্লায়েন্ট মিসলিড হয় এগুলো দিলে। ফর এক্সাম্পল, কিওয়ার্ড ইন ইউআরএল, আমরা জানি যে কিওয়ার্ডটাকে 6টা প্লেসমেন্টে বসাতে হয়, রাইট? মনে আছে আপনাদের? এই 6টা প্লেসমেন্টের 4 নম্বরটা কি ইউআরএল না? এখন কোন পেজ কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে এটা কিন্তু ক্লায়েন্ট ইনিশিয়ালি আপনাকে দিয়ে দিবে না। আপনি যদি বলেন যে আপনি কোন পেজ কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করেছেন, ওই কিওয়ার্ড রিসার্চের লিস্টটা আমাকে দেন, সে আপনাকে অডিটের জন্য নাও দিতে পারে। যে যদি সে শুধু অডিট করাইতে আসে নাও দিতে পারে, বা এমনও তো হতে পারে যে সে জানেই না, ঠিক আছে? তো তখন আমি কিন্তু এটা রিসার্চ করতে পারবো না। আর যদি রিসার্চ না করতে পারি, আমি যদি আমার অডিটের কোনো একটা প্লেস ব্ল্যাঙ্ক রাখি, এটা ক্লায়েন্ট কখনো অ্যাকসেপ্ট করবে না, বলবে ভাই আপনি তো এটা দেন নাই। তখন আপনি যদি বোঝানো শুরু করেন ভাই এটাই, তখন কিন্তু সে কনফিউজড হবে, কি ব্যাপার, সে কি পারে না নাকি আসলেই। কারণ স্বাভাবিক, আপনি দিয়েছেন পয়েন্ট, বাট আপনি এখানে দেন নাই, কারণ আপনি বলছেন এটাই আলটিমেট লিস্ট, যেটা গুগলের দ্বারা গিভেন, এবং এটা করলেই আপনার হচ্ছে অডিট সম্পূর্ণ কমপ্লিট। তো এখানে আপনি পার্ট মিসিং রাখছেন। ক্লায়েন্টকে এমন কোনো কথা বলা যাবে না যেটা সলিউশন আপনি দিতে পারবেন না। ক্লায়েন্টকে আপনি বলে ওয়েবসাইট ভাই আমি দেখে নিচ্ছি, ওয়েবসাইট আপনাকে ধরাই দিল হচ্ছে প্রোগ্রামিং দিয়ে করা বা পিএইচপি লারাভেল দিয়ে করা, আপনি তো লারাভেল পারেন না। তখন আপনি যদি বলে ফেলছেন, এবার আপনি করেন আর আপনি কাউকে দিয়ে করান, ক্লায়েন্টকে ডেলিভার দিতে হবে। কিন্তু আপনি যদি আগে ওয়েবসাইটটা দেখতেন, তাহলে আপনি কথা বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে এটা লারাভেলে করা, আমার ডেভেলপার আছে ও করে দিবে, তখন বলতে পারতেন। বাট যেহেতু বলে ফেলছেন আমি পারি বা আপনি নিজে পারেন, বাস এবার করো। স্যার এই যে ক্লায়েন্টের মুখে যেন না শুনতে হয়, মানে আমরা যেন ক্লায়েন্টকে এই কথা না বলি যে না আমি পারি না। স্যার অনেকগুলা মনে করি স্কিল নিজে শিখা লাগছে অল্প অল্প করে, ট্রাস্ট মি, এটা আপনাদেরও একসময় করা লাগবে। আমরা যখন অ্যানিমেশনের কাজ করি তখন আমরা ক্যারেক্টার রিগিং পারতাম না, মানে হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেট করতে পারতাম না। এখন ফাইবারে ক্লায়েন্ট অর্ডার দিছে, আমি তো আর ক্লায়েন্টকে বলবো না যে আমি পারি না। স্যার 3 দিন 3 রাত আমরা 2 ফ্রেন্ড মিলে ইউটিউবে খালি খুঁজছি কোথায় আছে ক্যারেক্টার রিগিং।
এত এত লেটে কে জয়েন করে? কোথায় আছে ক্যারেক্টারে কি খুঁজছি, খোঁজার পর পেয়ে প্র্যাকটিস করে ক্লায়েন্টকে ফাইনাল ডেলিভারি দিছি। তো আপনাদেরও এরকম করতে হবে। সো এই অডিটে, আচ্ছা ডেলিমিটারটা আমরা চেক করেছিলাম না, কই গেল? আহারে, ওই যে আমরা না আসছিল, আমি ভুলে কেটে দিয়েছিলাম আমি, আসছিল। সো মানে এটা ফ্রি, মানে প্রিমিয়াম টুল তো, সো ফ্রিতে ইউজ করছিলাম। সো আজকে আর ইউজ করা যাবে না ফ্রি প্ল্যান। সো আপনারা জাস্ট seooptimizer.com, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। এই যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের লিস্টেই থাকবে। সো হুম, একই জিনিস, একই জিনিস। সো আপনারা জাস্ট এই যে ডেলিমিটার ফ্রেন্ডলিনেস অ্যান্ড শর্ট ইউআরএলটা এই লিঙ্কটা দেখে বের করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? মাথার উপর দিয়ে গেছে? আপনার মাথার উপর দিয়ে গেছে? ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ ভাই, আমরা যারা অনলাইনে আছি তারা একটু কথা বলি প্লিজ এবার। স্যার আসলে আজকের ক্লাসটা আসলে লম্বা একটা সময় ধরে আসলে পুরো বিষয়টা হয়তো মানে আয়ত্ত করাটা একটু কষ্টকর হবে। নেক্সট ক্লাসে যদি আবার একটু রিকভার করতেন তাহলে ভালো হতো। আমি অডিটর ক্লাসটা আবার নিব, এই জন্য আমি বলেছি যে এখানে কিছু অংশ মিসিং আছে। যেরকম আমরা লাস্ট ক্লাসে যা দেখেছি এটা আবার আজকে একটু রিপিট করেছি, আজকে যেটা দেখছি আবার নেক্সট ক্লাসে রিপিট করবো। তাহলে হবে কি, আমি যেমন আজকে এত লেন্দি লেগেছে না, নেক্সট ক্লাসে এত লেন্দি লাগবে না, ঠিক আছে? সো এটা কভার হয়ে যাবে। সো ক্লাসের যে ভিডিওগুলো আছে অ্যাটলিস্ট ভিডিওগুলো একটু বাসায় দেখবেন, দেখে নিজেরা কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেরকম বলেছিলাম যে স্যার র্যান্ডম ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, র্যান্ডম ওয়েবসাইট নিয়ে বা আপনার চেনা জানা আশেপাশেরই ওয়েবসাইট নিয়ে কাজ করলে হয় কি, যে আপনার একটা আইডিয়া থাকে যে এটা তো অনেক বড় একটা কোম্পানি, এর ওয়েবসাইটে সব কিছু মানে ওকে, তখন আপনি আসলে আইডেন্টিফাই করতে পারেন। আর আপনি যে কথাটা বলেছিলেন যে কাজটা করে ওনাকে জমা দিব, এটাও আপনারা স্টার্ট করতে পারেন। এটা আমি অডিটটা শেষ হলে আপনাদেরকে দেখাবো, ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা অডিটের পার্টটা আমার শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো। জি। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিওটা আসলে মানে আমরা কোথায় পাবো আর কি? আজকে কি আপনার ফার্স্ট ক্লাস আলামিন? জি না। তা মনে নেই, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওইখানে একটা হ্যাঁ হ্যাঁ ড্রাইভ লিংক আছে, ওই ড্রাইভ লিংকে প্রতিদিনের ভিডিওটা ওখানে পেয়ে যাবেন। যেমন আপনারা ক্লাস আচ্ছা থেকে যারা আমাদের অফলাইনে ক্লাস করে ওরা বাসা যাওয়ার আগে ভিডিওটা চলে যায় আই গেস, ঠিক আছে? ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নাই? স্যার ওই লিঙ্কটা কি দিয়েছেন? এগুলো দেওয়া আছে আপনাদের, এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই একবার। সো আপনারা জাস্ট ড্রাইভে যাবেন, আপনাদের ড্রাইভ একটা দেওয়া আছে ব্যাক ডিএম 2513। সো এখানে আমরা কোন যে ভিডিওগুলো দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, এখানে আমরা যে অডিট করলাম অডিটের এক্সেল শিটটা দেওয়া আছে, সব কিছু। স্যার ওই যে অ্যানালাইসিস ইউআরএল ওটা যে লিঙ্কটাতে আমরা হ্যাঁ ইয়ে সব করব। দেওয়া আছে, এই যে যে অডিটের এই ফাইলটাতেই দেওয়া আছে, এখানে দেওয়া আচ্ছা আছে। হ্যাঁ, আপনি এই যে দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া ক্লাসের রেকর্ডিং গুলো আগের ক্লাস রেকর্ডিংটাও ছিল না। শিওর।